ওয়েলকাম এভরিবডি। আজকের এই সেশনে আমরা আলোচনা করব জন কিটসের কবিতা ওড টু আ নাইটিঙ্গেলকে নিয়ে। শুরুতেই আমরা এই ইয়ারটা জানিয়ে রাখতে চাই এবং সেটা হচ্ছে 1819। এই ইয়ারটাকে আমরা বলতে পারবো দিস ইজ দ্য ইয়ার অফ জন কিটসেস ওডস। এই ইয়ারটাতে জন কিটসের ছটা ওড এসেছিল, 6 ওডস। তার মানে যতগুলো ওড আমরা জানি প্রত্যেকটা ওড কিন্তু মোটামুটি মোরলেস 1819 সালে এসেছিল। কোন কোন ওডগুলো তার মধ্যে আমরা প্রথমেই এই ওডটার নাম লিখবো, সেটা হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল। তাহলে এটার যদি কম্পোজিশন ইয়ারের উপর কোনো কোয়েশ্চেন আসে বা পাবলিকেশনের উপর কোনো কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে আমাদেরকে মাথার মধ্যে রাখতে লাগবে এটার কম্পোজিশন এবং পাবলিকেশন দুটোই কিন্তু 1819 সালে হয়েছিল। It was composed in 1819, it was published also in 1819। ঠিক আছে। ওড টু আ নাইটিঙ্গেল আমাদের সিলেবাসে আরেকটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে টু অটাম। এটাও কিন্তু 1819। এটা ছাড়া যে কবিতা যেমন ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, এই গ্রেসিয়ান আর্নও 1819। এরপরে যদি আমরা ধরি টু সাইকি, সাইকি কবিতাটাও এসেছিল 1819-এ। ওড অন ম্যালানকলি, ওড অন ম্যালানকলি এটাও এসেছিল 1819-এ। ঠিক আছে। বা টু সাইকি বলতে এর পুরো নামটা হচ্ছে ওড টু সাইকি, ওড টু সাইকি। ঠিক আছে। আরেকটা পড়ে রইলো, সেটা হচ্ছে ওড অন ইন্ডোলেন্স, ওড অন ইন্ডোলেন্স। এই হলো গিয়ে তোমার ছটা ওড, যে ওডগুলো এসেছিল কত সালে? 1819 সালে। আমরা এই 1819-এর আগের বছরটাকে মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে 1818। আমাদেরকে জানতে হবে যে 1818-তে কি হয়েছিল। তোমরা জানো যে 1818-তে জন কিটসের ভাই টম কিটস মারা গেছিলেন। ঠিক আছে। ডেথ অফ টম কিটস অকার্ড। ঠিক আছে। কোন সালে? 1818। অ্যাকচুয়ালি টম কিটসের কি হয়েছিল? টম কিটসেরও সেই সেম রোগটা হয়েছিল যেটা 1821 সালে। পরবর্তী ক্ষেত্রে জন কিটস যখন মারা যাবেন, জন কিটস ডায়েড ইন 1821। এটা হচ্ছে ইয়ার অফ জন কিটসেস ডেথ। এটা জন কিটসের মৃত্যুর সাল 1821, 1818। এটা টম কিটসের মৃত্যু। টম কিটসও তিনি কিন্তু এই টিউবারকিউলোসিস, যেটাকে আমরা টিবি বলি বা যেটাকে কনজামশনও বলা হয়, সাফারিং ফ্রম কনজামশন, অ্যান্ড হি লেফট আস। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি জন কিটসের মৃত্যু হয়েছিল অ্যাট দ্য এজ অফ 25। তখন জন কিটসের বয়স ছিল মাত্র 25। আর তার ভাইয়ের বয়স ছিল, মানে টম কিটস, তিনি তো 1818 সালে মারা গেছিলেন, তিনি মারা গেছিলেন অ্যাট দ্য এজ অফ 19। শুধুমাত্র 19 বছর বয়সে তিনি মারা গেছিলেন। আর মনে রাখবে, এই যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, দ্য পোয়েম উই আর গোয়িং টু রিড, ওড টু এ নাইটিঙ্গেল, এই পোয়েমটা কিন্তু লেখা হয়েছিল জাস্ট আফটার দ্য ডেথ অফ টম কিটস। তাহলে এই কবিতার ওকেজন বা কনটেক্সট হিসাবে আমরা ডেথ অফ টম কিটসকে একটা কনসিডারেবল ব্যাকগ্রাউন্ড হিসাবে অ্যাজিউম করতে পারি। আচ্ছা বেশ, এই তো গেল 1818 এবং 1819 সালের গল্প, এবং যাতে আমরা এই সমস্ত ওড গুলোকে নিয়ে জানতে পারলাম যে পরপর বেশ কিছু ওডকে মানে কম্পোজ করেছিলেন জন কিটস, এবং প্রত্যেকটা ওডেই কিন্তু 1819 সালে এসেছিল। রাইট। এরপরে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ওড বলে যে ওয়ার্ডটা রয়েছে, এই ওড মানে কি। প্রথমে আমি বলে রাখছি, এই ওড এটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড। রাইট। এই যে গ্রিক ওয়ার্ডটা এসছে, এই গ্রিক ওয়ার্ডটা, এটার ইংলিশ মানে হচ্ছে ইটস এ সং। এর ইংলিশ মানেটা কি? এর ইংলিশ মানে হচ্ছে সং। এই ধরনের স্ক্রিনে এই ডিস্টারবেন্স গুলো কিন্তু আমাদের ভিডিওতে চলতে থাকবে। রাইট। তাহলে আমি কি বললাম যে ওড, ইট ইজ এ গ্রিক ওয়ার্ড অ্যান্ড ইংলিশ দ্য ওয়ার্ড ওড মিনস আ সং। এরপরে আমরা জেনে নেব যে ওড কতগুলো টাইপের হয়। এক্ষেত্রে আমরা তিনটে টাইপের নাম বলবো। প্রথমটাকে আমরা বলবো, আই এম সরি, সেটাকে বলবো পিন্ডারিক ওড। একে আমরা বলবো পিন্ডারিক ওড। দুইয়ে আমরা বলতে পারবো হোরাসিয়ান ওড, HORATIAN, হোরাসিয়ান ওড। এবং 3 নাম্বার ক্যাটাগরির মধ্যে আমরা রাখতে পারবো, কি বলবো, ইয়াস,
কাউলিয়ান ওড লিখতে পারবো, আই এম সরি বারবার স্ক্রিনটা অন্যদিকে চলে যাচ্ছে। কাউলিয়ান ওড বলতে পারবো, বা অল্টারনেটিভলি আমরা বলতে পারবো ইররেগুলার ওড। ঠিক আছে, প্রথমে বলে রাখি যে পিন্ডার, এই পিন্ডারের হাত ধরে বলা হয় ওড এসেছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো দ্য পোয়েট পিন্ডার ইজ দ্য ফাউন্ডার অফ ওড। পিন্ডারকে আমরা ওডের ফাউন্ডার বলতে পারবো, পিন্ডারের হাত ধরে ওড এসেছে। পিন্ডারের ওডের তিনটে মেন বৈশিষ্ট্য আছে, আমরা একটা কুইক গো থ্রু করে নিচ্ছি। পিন্ডারের ওডের, যেগুলোকে পিন্ডারিক ওড বলা হয়, এর তিনটে মেন বৈশিষ্ট্য আছে। এই তিনটে মেন বৈশিষ্ট্য কি কি? প্রথমটাকে বলা হয় স্ট্রফি, দ্বিতীয়টাকে বলা হয় অ্যান্টিস্ট্রফি, এবং শেষেরটাকে বলা হয় ইপড। এখন কোশ্চেন আসবে যে স্যার তাহলে স্ট্রফি জিনিসটা কি? স্ট্রফি জিনিসটা আসার আগে উইন্ডোজ হেল্প অ্যান্ড লার্নিং চলে এলো, কোনো ব্যাপার নেই। এখন স্ট্রফি জিনিসটা কি এটা বুঝতে হবে। স্ট্রফি কথাটা মানে হচ্ছে টার্ন, TURN। স্ট্রফি কথাটা মানে হচ্ছে টার্ন। মনে রাখতে হবে এই ওডগুলো আগে গ্রিক থিয়েটারে পারফর্মড হতো। কোথায় পারফর্মড হতো? এগুলো পারফর্মড হতো গ্রিক থিয়েটারে, এগুলো পারফর্মড হতো। গ্রিক থিয়েটারে যে কোরাস আসতো, কোরাস মানে আমরা জানি দ্য গ্রুপ অফ সিঙ্গার্স অর দ্য গ্রুপ অফ ডান্সার্স, যে গ্রুপ অফ সিঙ্গার্স বা যে গ্রুপ অফ ডান্সার্স পুরো একদম কালেকটিভলি কম্বাইন্ড হয়ে যারা তোমার এই স্টেজের মধ্যে আসতো না, এরা কি করতো? দে চান্ট, দে চান্টেড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ওড। এই কোরাস শেষে ওরা কি করতো না, দে চান্টেড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ওড। ওরা ওডের প্রথম পার্টটাকে চান্ট করতো, দে চান্টেড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ওড। ঠিক আছে, আর ওরা যখন ওডের ফার্স্ট পার্টটা চান্ট করতো না, এই গ্রিক কোরাসরা, তখন ওরা কি করতো? ওরা মুভ করতো। আই রিপিট, ওরা কি করতো? ওরা মুভ করতো। কোথায় মুভ করতো? দে মুভ অ্যাক্রস দ্য স্টেজ। কোন দিক থেকে কোন দিক? ফ্রম দ্য রাইট টু দ্য লেফট। আবার বলছি, ফ্রম দ্য রাইট টু দ্য লেফট, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে মুভ করতে করতে এই কোরাসরা কি করত? ওরা এই ওডের প্রথম পার্টটাকে চান্ট করত। এই তাই এই স্ট্রফিকে তুমি বলতে পারো দিস ইজ দ্য ফার্স্ট মুভমেন্ট। ইউ ক্যান কল দ্যাট হোয়াট ইজ স্ট্রফি। স্ট্রফি ইজ দ্য ফার্স্ট মুভমেন্ট। ঠিক আছে, এরপরে স্ট্রফির পুরোপুরি বিপরীত হচ্ছে অ্যান্টিস্ট্রফি। তাই স্ট্রফি যে কথাটার মানে আমরা টার্ন, TURN লিখিয়েছি, এখানে অ্যান্টিস্ট্রফি কথাটার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কাউন্টার টার্ন। ঠিক আছে, কাউন্টার টার্ন আমরা কি লিখতে পারি? এই ধরনের মাঝে মধ্যে স্ক্রিন চলে আসবে, ঠিক আছে, ওগুলোকে ইগনোর করে কিন্তু আমাদেরকে পড়তে হবে, রাইট? বেশ, আই এম সরি। সো অ্যান্টিস্ট্রফি, অ্যান্টিস্ট্রফি কথাটা মানে আমরা কি বললাম? অ্যান্টিস্ট্রফি কথাটা মানে হচ্ছে কাউন্টার টার্ন। আচ্ছা, কাউন্টার টার্ন মানে পুরোপুরি এই স্ট্রফিতে যা হচ্ছে তার অপোজিট হবে। তাহলে স্ট্রফিতে যদি আমরা কোরাসদের মুভমেন্টটাকে ডান দিক থেকে, স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে যদি এই ফার্স্ট মুভমেন্টটা দেখেছি, তাহলে এটাকে যদি আমরা সেকেন্ড মুভমেন্ট বলি, আবার বলছি অ্যান্টিস্ট্রফিটাকে যদি আমরা সেকেন্ড মুভমেন্ট বলি, এক্ষেত্রে কোরাস কি করবে না, কোরাস যেটা ফ্রম দ্য রাইট টু দ্য লেফট হয়েছে, এখানে কি আসবে? এখানে ফ্রম লেফট টু দ্য রাইট। আবার বলছি, এখানে ফ্রম লেফট টু দ্য রাইট, বাঁ দিক থেকে ডান দিকে কি করবে? ডান দিকে মুভ করবে, জাস্ট ভেরি অপোজিট টু দ্য স্ট্রফি। ঠিক আছে, এরপরে আমি আবার বলছি, তো এই গেল অ্যান্টিস্ট্রফি। এরপরে আমরা চলে আসবো ইন শর্ট টার্ম, যেটা হচ্ছে ইপড। এই ইপড কথাটার মানে হলো আফটার সং। আমরা শর্ট টার্মে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। ইপড মানে আমরা কি বলতে পারবো? আফটার সং। এই অংশটা স্টেজের মাঝে দাঁড়িয়ে, ঠিক আছে, জেনারেলি ভাবে গাওয়া হয়। কোথায় দাঁড়িয়ে? স্টেজের মাঝে দাঁড়িয়ে এই অংশটাকে গাওয়া হয়। এই হলো স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি অ্যান্ড ইপড। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রাইপার্টাইট মুভমেন্ট। আবার বলছি, এটাকে বলা হয় ট্রাইপার্টাইট, TRIPARTITE, ট্রাইপার্টাইট মুভমেন্ট। এটা হচ্ছে হলমার্ক ফিচার অফ পিন্ডারি কোড। ট্রাইপার্টাইট। কেন ট্রাইপার্টাইট? কারণ এখানে তিনটে মুভমেন্ট হচ্ছে। একবার মুভমেন্টটা কোথা থেকে কোথায় হলো? প্রথম মুভমেন্টটাকে আমরা দেখতে পেলাম স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে, পরের মুভমেন্টটাকে আমরা দেখতে পেলাম বাঁ দিক থেকে ডান দিকে, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি যে এই কোরাস তারা স্টেজের মাঝে দাঁড়িয়ে রয়েছে। এই যে তিন ধরনের মুভমেন্ট, এই তিন ধরনের মুভমেন্টকে আমরা এক কথায় কি বলতে পারবো? এটাকে আমরা
ট্রাইপারটাইট মুভমেন্ট বলতে পারবো। আর এই ট্রাইপারটাইট মুভমেন্ট হলো দ্য হলমার্ক ফিচার অফ পিন্ডারি কোড। আচ্ছা, এই জিনিসটা কি রয়েছে আমাদের এই কবিতার মধ্যে? এই কবিতার মধ্যে এটা নেই। ওড টু এ নাইটেঙ্গেলের মধ্যে এরকম কোনো মুভমেন্টের গল্প নেই, এরকম কোনো কোরাসের গল্প নেই। সুতরাং ওড টু আ নাইটেঙ্গেলকে কোনো অ্যাঙ্গেল থেকে পিন্ডারি কোড বলা যাবে না। এক্সকিউজ মি। আচ্ছা, এরপরে আমাদেরকে বুঝতে হবে কি স্যার, হোরাটিয়ান ওড বা হোরাসিয়ান ওড এটা কি? দেখো, এই নামটা পড়ে পড়েই আমরা বুঝতে পারছি কি এই টাইপের যে ওডটা রয়েছে, ঠিক আছে, এই ওডটা কোত্থেকে আসছে? ইট কেম ফ্রম দ্য নেম অফ হোরেস। এই হোরেস কে স্যার? দ্য এনসিয়েন্ট রোমান পোয়েট, রাইট? আমরা কি বলতে পারবো? এনসিয়েন্ট রোমান পোয়েট বলতে পারবো। আই এম সরি, এনসিয়েন্ট রোমান পোয়েট বলতে পারবো। ইয়েস অর নো? মনে রাখবেন স্যার, যে এই যে হোরাসিয়ান ওড রয়েছে, এই হোরাসিয়ান ওড হচ্ছে আ বিট কামার। এই ধরনের ওডগুলো একটু মেডিটেটিভ, মানে এই ধরনের ওডগুলোকে আমরা বলতে পারবো, এই ধরনের ওডগুলো কিন্তু পার্সোনাল। কি বলছি বোঝা যাচ্ছে? অর্থাৎ এই ওডের যে টোন রয়েছে সেটা একটু কাম, সেই ওডটা একটু মেডিটেটিভ। মেডিটেটিভ মানে একটু থটফুল, এবং এই ধরনের ওড কিন্তু প্রচন্ড রকমের পার্সোনাল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক আমরা হোরাসিয়ান ওড সম্পর্কে বলবো সেটা কি, এর মধ্যে রয়েছে একটা রেগুলার স্টেনজাইক প্যাটার্ন। আবার বলছি, একটা রেগুলার স্টেনজাইক প্যাটার্ন। এই 4 নাম্বার পয়েন্টার ওপর আমি গুরুত্ব দিতে বলবো। ইউ নিড টু ফোকাস। দেখো, এই যে কবিতাটা রয়েছে ওড টু এ নাইটেঙ্গেল, এই কবিতাটার মধ্যে, ঠিক আছে, আমাদের টোটাল স্টেঞ্জা রয়েছে 8টা। হাউ মেনি স্টেঞ্জাজ? দিস পোয়েম হ্যাজ 8 স্টেঞ্জাজ। এখানে 8 নাম্বার স্টেঞ্জা গেল এবং টোটাল আমাদের কবিতা শেষ হয়ে গেল। এবং প্রত্যেকটা স্টেঞ্জার মধ্যে আমরা কতগুলো করে লাইন দেখতে পাবো? প্রত্যেকটা স্টেঞ্জার মধ্যে আমরা 10টা করে লাইন দেখতে পাবো, রাইট? তার মানে রেগুলার স্টেঞ্জাইক প্যাটার্ন এই কবিতার মধ্যে রয়েছে। কেন বললাম বলো? কারণ আমরা দেখতে পাচ্ছি 8টা টোটাল তোমার স্টেঞ্জা রয়েছে, ঠিক আছে? আবার প্রত্যেকটা স্টেঞ্জা, এটা কিন্তু ইররেগুলার ওডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কাউলিয়ান ওডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। যেমন যেটা ওয়ার্ডসওয়ার্থের ইমমর্টালিটি ওড, ঠিক আছে, একটা মাঝে স্টেঞ্জা আছে যেটা অনেকগুলো লাইন আছে, প্রায় 30টার মতো লাইন আছে। তো যাই হোক না কেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রেগুলার স্টেঞ্জাইক প্যাটার্ন, এটা কিন্তু হোরাসিয়ান ওডের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, যেটাকে আমরা একটা হলমার্ক ফিচার বলতে পারি। টোটাল 8টা স্টেঞ্জা আছে এই কবিতার মধ্যে। প্রত্যেকটা স্টেঞ্জার কি কি রাইম স্কিম আছে না, এটা মাথার মধ্যে রাখো। এবি এবি, ঠিক আছে, 4টে লাইন পেরিয়ে গেল। এরপরে দুবার লিখে দেবে সিডিই। সিডিই একবার লিখবে, আর একবার লিখবে সিডিই, ব্যাস। এবি এবি সিডিই সিডিই হয়ে গেল তোমার 10টা, হয়ে গেল তোমার 10টা লাইন। এটাই হচ্ছে টিপিক্যাল রাইম স্কিম, ঠিক আছে? বেশ, তাহলে এই ক্যাটাগরির মধ্যে ওড টু এ নাইটেঙ্গেল পড়ে যাবে। তাই উইদাউট এনি ফার্দার ডিলে আমি ওড টু আ নাইটেঙ্গেলকে পরিষ্কারভাবে বলে দিলাম যে স্যার, ওড টু এ নাইটেঙ্গেল ইজ অ্যান এক্সাম্পল অফ হোরাসিয়ান ওড। তো চলো, এই তো দ্বিতীয় ক্যাটাগরি বা সেকেন্ড ক্যাটাগরিটাকে নিয়ে তো আমরা অল্প বেশি পড়েই নিলাম। এরপরে আমাদের থার্ড ক্যাটাগরিটা বাকি রয়েছে, যেটাকে আমরা বলছি কাউলিয়ান ওড। ঠিক আছে, এই কাউলিয়ান ওড, এই ওডটা কি, মানে এটাকে আবার ইররেগুলার ওডও বলা হয়। মনে করবে যে এই টাইপের যে ওডটা রয়েছে, এটা কার নাম থেকে এসেছে? এটার নাম থেকে এসেছে অ্যাব্রাহাম কাউলে। আর অ্যাব্রাহাম কাউলে এই নামটা আমরা 17th সেঞ্চুরি ম্যাটাফিজিক্যাল পোয়েটদের, আবার বলছি 17th সেঞ্চুরি ম্যাটাফিজিক্যাল পোয়েটদের যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, যে স্কুলটা রয়েছে, সেই স্কুলে আমরা এই অ্যাব্রাহাম কাউলের নাম অল্প বিস্তর জেনেছি। তো যাই হোক, দিস টাইপ অফ ওড ওয়াজ পারফেক্টেড বাই অ্যাব্রাহাম কাউলে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কাউলিয়ান ওডের একটা অল্প বিস্তর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুরুতে জেনে নেব। তোমরা ভিডিওটাকে পজ করে করে নোট নেবে, ঠিক আছে? আমি একটু কুইক বলছি, তোমরা ভিডিওটাকে পজ করে করে নোট নেবে। ইররেগুলার ওড বা যেটাকে আমরা বলতে পারবো কাউলিয়ান ওড, এটাকে আমরা কি বলতে পারবো স্যার? ইররেগুলার ওড বলতে পারবো। এটার প্রথম পয়েন্টে আমরা বলতে পারবো পারফেক্টেড, মানে এই ধরনের ওড এটা পারফেক্টেড হয়েছে, ঠিক আছে, বাই দ্য পোয়েটস লাইক অ্যাব্রাহাম কাউলে। এবং সেই কারণের জন্যে এই ওডটাকে আমরা
কাউলিয়ান ওডও বলতে পারি, ঠিক আছে। এই ওডের মধ্যে কি নেই? নো ফিক্স স্টেঞ্জা। এই ওডের মধ্যে কোথাও কোনো ফিক্স স্টেঞ্জা নেই। এই ওডের মধ্যে কি রয়েছে? একটা ধরনের ফ্লেক্সিবিলিটি রয়েছে। তার মানে যদি কোনো ফিক্স স্টেঞ্জা না থাকে তাহলে কোনো ফিক্স রাইম স্কিম নেই, তাহলে কোনো ফিক্স মিটার নেই। এই জিনিসগুলো হচ্ছে, এই ওডও কিন্তু প্রচন্ড রকমের পার্সোনাল হয়, এই ওডও কিন্তু প্রচন্ড রকমের ফিলসফিক্যাল হয়, অর্থাৎ এই সাবজেক্ট ম্যাটার ইজ এক্সট্রিমলি ফিলসফিক্যাল, এবং এর মধ্যে একটা ইমোশনাল দিকও কিন্তু থাকে। এই হলো গিয়ে স্যার ওডের ডেসক্রিপশন, ঠিক আছে। এরপরে আমরা জেনে নেব সর্বশেষে যে তাহলে আমরা কি বলতে পারবো যে ওড কাকে বলে, এর ডেফিনিশনে আমরা কি বলতে পারবো। অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ ওড, ওডের ডেফিনিশনে আমরা কি বলতে পারবো? আমরা বলতেই পারবো যে একটা ওড হলো একটা লং লিরিক পোয়েম, ঠিক আছে। এটাকে আমরা একটা লিরিক্যাল পোয়েম বলতে পারবো, এটা একটা লং লিরিক্যাল পোয়েম বলতে পারবো। এই পোয়েমটাকে আমরা কি বলতে পারবো? এই পোয়েমটা ডিগনিফাইড ইন থট, থটের দিক থেকে, অর্থাৎ এই কবিতার মধ্যে যে চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে, সেই চিন্তা ভাবনা কিন্তু খুব স্ট্যান্ডার্ড চিন্তা ভাবনা, ঠিক আছে, সেটা কিন্তু একদমই নর্মাল বা ন্যাচারাল লেভেলের চিন্তা ভাবনা নয়। দ্য পোয়েট হিয়ার ওয়ান্টস টু ইন দ্য পোয়েম, so for the case of the poem Ode to a Nightingale is concerned, the poet wants to make a journey, or the speaker wants to make a journey from the physical world to the metaphysical world, from the world of pain and agony to the world of joy and happiness. So this is a subject matter which is something we do not regularly come across in many poems. Yes or no? This is purely a romantic thought because the poet is an escapist, and what escapism is আমরা এ নিয়ে পরে আলোচনা করছি। সো লং লিরিক্যাল পোয়েম বলতে পারবো। এই কবিতাটাকে আমরা একটা ডিগনিফাইড, মানে এর চিন্তা ভাবনা এর থটস ডিগনিফাইড বলতে পারবো, ঠিক আছে। এটার সাবজেক্ট ম্যাটার এলিভেটেড বলতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা স্টেনজাইকেন প্যাটার্ন বলতে পারবো, স্টেনজাইকেন প্যাটার্ন যার মধ্যে একটা রেগুলার রাইম স্কিম আছে, এবং সর্বোপরি যেটা আমরা ওডকে বলবো যে এটি ইউজুয়ালি বা এটি জেনারেলি অ্যাড্রেসড। এটা কি হয়? এই ধরনের কবিতা এটা ইউজুয়ালি অ্যাড্রেস করা হয় মানে এই কবিতাকে জেনারেলি ভাবে উৎসর্গ করা হয়। কাকে উৎসর্গ করা হয়? কোন একটা মানুষকে উৎসর্গ করা হতে পারে, কোন একটা অবজেক্টকে উৎসর্গ করা হতে পারে, কোন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে উৎসর্গ করা হতে পারে। যেমন কিটসের কবিতা আছে তোমার কি মেলানকোলি, ওড অন মেলানকোলি, এতে মেলানকোলি, ঠিক আছে, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আবার কি অবজেক্ট, যেমন কিটসের কবিতা আছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন। আর্ন কি? আর্ন একটা অবজেক্ট, আর্ন একটা কন্টেনার, ঠিক আছে। এটা কোনো একটা পার্সনকে অ্যাড্রেস করে এটা লেখা হতে পারে, কোন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে এক্সপ্রেস করে লেখা হতে পারে, ইটিসি দিয়ে ছেড়ে দিলে। এবং ওডের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যে একটা ওড কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়, ঠিক আছে। একটা ওডের মধ্যে একদম অ্যাবসলিউট এন্ড এক্সট্রিম লেভেলের অ্যাডমাইরেশন থাকে, কাইন্ড অফ ডিপ অ্যাডমাইরেশন, যেটা অন্য কোনো কবিতার মধ্যে অতটা ব্যাপক পরিমাণে দেখা যায় না যতটা এই কবিতার মধ্যে দেখা যায়, এবং সমস্ত কিছু ইন অ্যান এলিভেটেড স্টাইল, একটা এলিভেটেড স্টাইলের মধ্যে উল্লেখ করা হয়। সো দ্যাট ইজ all about the definition of an ode. So an ode is a lyrical poem. Yeah, it's a long poem. It is stanzaic in pattern, it is dignified in thought, it is elevated in subject matter, and obviously একটা ওডের মধ্যে ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়, অর্থাৎ ডাইরেক্টলি উদ্দেশ্য করে বলা হয়। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, সেটা হতে পারে কোন একটা মানুষকে উদ্দেশ্য করে বলা হতে পারে, কোন একটা অবজেক্টকে উদ্দেশ্য করে বলা হতে পারে, রাইট। এই কবিতাটা 1819 সালে লেখা হয়েছিল। আবার বলছি, আমরা তো শুরুতেই বলে দিলাম যে জন কিটসের ওড মানেই হলো, জন কিটসের ওড মানেই 1819 সালের গল্প, ঠিক আছে। ওড টু এ নাইটিঙ্গেল, এই কবিতাটা লেখা হয়েছিল, ঠিক আছে, এক সেকেন্ড, চার্লস ব্রাউনের বাড়িতে। কার বাড়িতে? চার্লস ব্রাউনের বাড়িতে এই কবিতাটা লেখা হয়েছিল। চার্লস ব্রাউন কে? না, চার্লস ব্রাউন ছিলেন ফ্রেন্ড অফ জন কেটস, ঠিক আছে, ফ্রেন্ড অফ জন কেটস, জন কেটসের বন্ধু ছিলেন। এবং কোথায় লেখা হয়েছিল? ঠিক আছে, তিনি তার বাড়িতে গেছিলেন, এবং সেই বাড়িতে যাওয়ার সময় সকাল বেলায় একটা গাছ ছিল, যে গাছটার নাম হচ্ছে প্লাম ট্রি। এই প্লাম ট্রির নিচে তিনি বসেছিলেন। আবার বলছি, এই প্লাম ট্রির নিচে তিনি বসেছিলেন, এবং মোর পার্টিকুলারলি ব্রেকফাস্ট টেবিলে তিনি বসেছিলেন, এবং সে ব্রেকফাস্ট টেবিলে
তিনি বসতে বসতে একটা কাগজ নিয়ে তিনি এই কবিতাটাকে লিখেছিলেন। কেন কি? কারণ চার্লস ব্রাউনের এই যে বাড়ি, এই বাড়ির সামনেই একটা গাছ ছিল, ওই যে বললাম বিভিন্ন ধরনের গাছ ইনক্লুডিং যেখানে কবি বসেছিলেন সেটাও একটা প্লাম ট্রির নিচে তিনি বসেছিলেন। এরকম কোন একটা গাছে নাইটেঙ্গেল তার নেস্ট বানিয়েছিল। সো a nightingale had built its nest very close to the cottage of John Keats's friend Mr. Charles Brown. It was the morning time and the poet was listening to the melodious song of the nightingale, and the poem Ode to a Nightingale is an immediate composition after listening to the song. So the song that was able to produce a kind of a tremendous impact in the mind of the poet, যে কবি তাড়াতাড়ি ইমিডিয়েট বেসিসে এই কবিতাটাকে কম্পোজ করে দিয়েছিলেন, যে কবিতার নাম হচ্ছে তোমার ওড টু আ নাইটেঙ্গেল, রাইট? তাহলে আমরা এটার কম্পোজিশনকে বুঝলাম। এরপরে আমাদেরকে যে জিনিসটাকে জেনে নিতে হবে যে স্যার এটা প্রথমবার কোথায় পাবলিশ হয়েছিল। এটা প্রথমবার পাবলিশ হয়েছিল অ্যানালস অফ দ্য ANNALS অ্যানালস অফ দ্য হচ্ছে তোমার ফাইন আর্টস, অ্যানালস অফ দ্য ফাইন আর্টসে 1819 সালে পাবলিশ হয়েছিল। 1819 সালে পাবলিশ হয়েছিল, ঠিক আছে। This ode is considered to be one of the most anthologized odes of John Keats, ঠিক আছে। এরপরে আমরা এই কবিতা শুরুর আগে জন কিটসের কবিতার কিছু বৈশিষ্ট্যকে আমরা জেনে নেব এবং সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা রিলেট করার চেষ্টা করব এই কবিতার সাথে। যেমন প্রথমে হচ্ছে তোমার অ্যাস্কেপিজম, ঠিক আছে। অ্যাস্কেপিজম, যে হোয়াট ইজ অ্যাস্কেপিজম? আই রিপিট দ্যাট এস্কেপিজম ইজ এ কাইন্ড অফ রোমান্টিক ডিজায়ার that sometimes there are many romantic souls who are literally getting fatigued owing to the multiple problems which are prevalent upon this earth, and that is why they have a kind of a tendency that if we could go to a different world, we could have peace, we could have more enjoyment, we could have more satisfaction, right? That kind of same desire is equally burning within the mind of John Keats. After all, he was listening to the song of the nightingale, and he found that the song of the nightingale was literally ecstatic. It was an embodiment of joy and happiness, and that is why the poet expressed the deepest desire that I just want to reach to the world of nightingale. So the poet wants to do, what? কবি এখানে কি করতে চাইছেন? কবি এসকেপ করতে চাইছেন। ওয়ান্স মোর, কবি কি করতে চাইছেন? কবি এসকেপ করতে চাইছেন কোথার থেকে? ফ্রম দ্য physical world of pain and problem, from the physical world। আবার এই physical world কিসের world? physical world of pain and problem। এই pain and problem physical world থেকে তিনি কোন দিকে যেতে চাইছেন? to the metaphysical world। you please tell me, to the metaphysical world of joy and happiness। once more, metaphysical world of joy and happiness। এই জার্নিটা করতে চাইছেন জন কেটস, এই জন্য তাকে এসকেপিস্ট বলা যায়। দ্যাট দ্য পোয়েট ইজ অ্যান এসকেপিস্ট, তাকে আমরা এসকেপিস্ট বলবো। যে কোনো রোমান্টিক কবি যারা রয়েছেন না, তাদের মধ্যেই মোরলেস এই এসকেপিজমটা কাজ করে। কারণ কি, তারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীটা কিরকম ভাবে stuffed with, loaded by the presence of despair and the despondency, the toil and the trouble, the misery, the suffering, the sorrow, the sadness। এই সমস্ত কিছু জিনিস পুরো পৃথিবীর মধ্যে এমন একটা শিকল তৈরি করে দ্যাট দ্য পোয়েট, দ্য রোমান্টিক পার্সোনালিটিজ লাইক জন কিটস, তাদের পক্ষে এই পৃথিবীতে থাকা মানে যেন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তারা যেন সবসময় চাইছেন যে কোনো একটা মানে আইডিয়ালিস্টিক কোনো একটা আদর্শের পৃথিবীর মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি, যে পৃথিবীর মধ্যে কোনো কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, শুধুমাত্র নাইটেঙ্গেলের গান থাকবে, সেই পৃথিবীটা বোধহয় সবচেয়ে সুন্দরতম জায়গা হয়ে দাঁড়াবে। এবং সেই জার্নিটাই তো এই কবিতার সবচেয়ে মানে কি বলবো লাইভ ব্লাড, রাইট? তো এসকেপিজম তো এই জায়গার মধ্যে হয়ে গেল। এরপরে আমি একটা টার্ম জানাবো, যে টার্মটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। এরপরে তুমি যদি বলো যে স্যার কোন পার্টিকুলার কবিতার জায়গার মধ্যে এসকেপিজম রয়েছে, দেখো পুরো কবিতার মধ্যে তুমি মোরলেস এসকেপিজম দেখতে পাবে, কিন্তু তাও দেখো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে বোধহয় এসকেপিজমের যে মানে এসকেপিজমের যে সবচেয়ে কনসিডারেবল নোট, সেটা বোধহয় এই দুটো লাইনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। দ্যাট আই ওয়ান্ট টু লিভ দ্য ওয়ার্ল্ড উইদাউট বিং সিন বাই এনিবডি। এই লাইনটাকে পড়ো,
আই ওয়ান্ট টু লিভ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি যেন এই পৃথিবীকে ছেড়ে যেতে চাই, আমি যেন এই পৃথিবীকে ছেড়ে যেতে চাই, কেউ দেখবে না আমাকে, আমি ছেড়ে চলে যাব, আমি হারিয়ে যাব তোমার সাথে, আই জাস্ট ওয়ান্ট টু ফেড অ্যাওয়ে উইথ ইউ ইনটু দ্য ফরেস্ট ডিম। ওই যে দূরে জঙ্গল রয়েছে, আনক্লিয়ার ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টের মাঝে আমি তোমার সাথে হারিয়ে যাব। তো এই জায়গার মধ্যে কি রয়েছে, একটা এসকেপিস্ট টোন রয়েছে, একটা এসকেপিস্ট নোটস রয়েছে, এবং এই লাইনস গুলো থেকে আমরা পোয়েটকে বলতেই পারবো দ্যাট দ্য পোয়েট ইজ অ্যান এসকেপিস্ট। এবং এই কবিতার মধ্যে কি রয়েছে, এই কবিতার মধ্যে এসকেপিজম রয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে এরপরে আমরা 2 নাম্বার যে টার্মটা জানার চেষ্টা করব, সেই টার্মটা হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ ক্যাপাবিলিটি। তো দেখো নেগেটিভ ক্যাপাবিলিটি কথাটার মানে কি, দেখো নেগেটিভ ক্যাপাবিলিটি মানে হচ্ছে টু নিগেট দ্য সেলফ। আবার বলছি টু নিগেট দ্য সেলফ, এর মানে হচ্ছে টু নিগেট দ্য আইডেন্টিটি। ঠিক আছে, আমি তোমাকে এক কথাই বলছি, ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝো। তুমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তুমি একটা রোমান্টিক গান শুনলে, তোমার ফেভারিট সিঙ্গারের কোন একটা গান শুনলে, ওই কিছুক্ষণের জন্য তুমি কিন্তু হারিয়ে গেলে। ইউ প্রবাবলি গেট লস সামহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক ফর আ টাইম বিং আফটার লিসেনিং টু দ্য সং অফ ইউর ফেভারিট সিঙ্গার। তুমি ফেভারিট সিঙ্গারের গান শুনেছো, কিছুক্ষণের জন্য তুমি কি করেছো, তুমি ওই গানের দুনিয়ার মধ্যে চলে গেছো। এর মানে কি করলে, তুমি নিজেকে নিগেট করে দিলে, রাইট। আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল, কবিও কি করেছেন, তার যে নিজের আইডেন্টিটি, সেই নিজের আইডেন্টিটিটাকে তিনি পুরোপুরিভাবে নেগেট করে দিয়েছেন, সেই আইডেন্টিটিটাকে তিনি পুরোপুরিভাবে ভুলে গেছেন। এবং সেই আইডেন্টিটি ভুলে যে, নিজের বাস্তবের আইডেন্টিটি ভুলে যে তিনি নাইটেঙ্গেলের দুনিয়ার দিকে একটা জার্নি করার চেষ্টা করেছেন, এবং এইটাকে আমরা বলবো দ্যাট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি। এই কবিতার মধ্যে রয়েছে। যেমন ধরো এই কবিতার প্রথম লাইন, এই কবিতার প্রথম লাইন, যে লাইনের মধ্যে তিনি বলছেন আমার বুকের মধ্যে বা আমার হৃদয়ের মধ্যে ব্যথা হচ্ছে, এই বুক বা হৃদয়ের মধ্যে ব্যথা হওয়ার কারণটা কি, এর কারণটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। কারণ এই লাইনের মধ্যে রয়েছে নেগেটিভ ক্যাপাবিলিটি, ইয়েস অর নো। কারণ আমরা দেখতে পাচ্ছি কোনটা, যে আজকে তিনি তার ফিজিক্যাল এক্সিস্টেন্সটাকে ভুলে গেছেন। তিনি নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে তিনি পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে যাচ্ছেন, এবং ইমোশনাল হয়ে যাওয়ার কারণের জন্য তিনি আজকে এই কথাটাকে বলছেন, মাই হার্ট এক্স, আমার হৃদয়ের মধ্যে ব্যথা তৈরি হচ্ছে। এই কথাটা তিনি সেই কারণের জন্য বলছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এই লাইন নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো ডিসকাস বা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন এটুকু বুঝে রাখো যে whenever the poet is listening attentively to the song of the nightingale, the poet has probably started to ignore his physical existence, and the poet has been able to emotionally connect himself with the world of nightingale, or more particularly to the song of the nightingale. সুতরাং কবি কি করেছেন, তিনি তার নিজের যে শারীরিক সত্তা আছে, সেই শারীরিক সত্তাকে তিনি ইগনোর করে দিয়েছেন, সেটাকে তিনি যেন নিগেট করে দিয়েছেন। আবার এসব কি জাদু হচ্ছে। তো যাই হোক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে মাই হার্ট এক্স, কি বলছি বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা বলবো নেগেটিভ ক্যাপাবিলিটি। এরপরে 3 নাম্বার যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা জন কিটসের কবিতার মধ্যে আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলবো সিনেস্থেসিয়া। দেখো সিনেস্থেসিয়া, এই কবিতাটার মধ্যে দুটো ফ্রেজ আছে, যে দুটো ফ্রেজ হচ্ছে সিনেস্থেটিক ফ্রেজের এক্সাম্পল। কোয়েশ্চেন পড়তে পারে, ফাইন্ড আউট 2 সিনেস্থেটিক ফ্রেজেস ফ্রম ওড টু এ নাইটেঙ্গেল। এক্ষেত্রে বলে রাখছি, স্টেঞ্জা 1 একটা পেলে, আর খুব ভুল না করলে স্টেঞ্জা 5 একটা পাবে, এমবাম ডার্কনেস। তো স্টেঞ্জা 1 এটাকে লিখে রাখো সিনেস্থেটিক ফ্রেজ। সিনেস্থেটিক ফ্রেজ, এখানে দুটো সেন্স একে অপরের সাথে কম্বাইন্ড হচ্ছে। এটা গেল তোমার স্টেঞ্জা 1। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, এরপরে তোমরা চলো স্টেঞ্জা 5 এ, লেটস গো স্টেঞ্জা 5, যাচ্ছি স্টেঞ্জা 5 এ চলে গেলাম। এই দেখো এমবাম ডার্কনেস বলে ফ্রেজটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা সিনেস্থেটিক ফ্রেজ। দিস ইজ অলসো আ কাইন্ড অফ আ সিনেস্থেটিক ফ্রেজ। ঠিক আছে, এটাও কিন্তু সিনেস্থেটিক ফ্রেজের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা এরপরে জেনে নেব যে এই সিনেস্থেসিয়া জিনিসটা কি। আচ্ছা, পুরো কবিতাটা হাইলাইট হয়ে গেছে ফর সাম রিজন, আই ডোন্ট নো। ঠিক আছে, আচ্ছা আমি দেখি। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। এরপরে আমরা জানার চেষ্টা করব যে এই সিনেস্থেসিয়া জিনিসটা কি। দেখো মেলোডিয়াস প্লট, এই টার্মটাকে আমরা বোঝার চেষ্টা করি, যে এখানে দুটো সেন্স আছে। একটা হচ্ছে মেলোডিয়াস, কথাটার সাথে মেলোডি রয়েছে, মেলোডিটা সেন্স অফ হিয়ারিং এর সাথে রিলেটেড, অর্থাৎ যেটাকে আমরা চোখে দেখতে পাই।
আর একটা রয়েছে প্লট। এই প্লটটা যেটাকে আমরা চোখে দেখতে পাই, যেটাকে আমরা সেন্স অফ সাইটের সাথে কানেক্ট করতে পারি। কার সাথে কানেক্ট করতে পারি? সেন্স অফ সাইটের সাথে কানেক্ট করতে পারি। তাই সিনেস্থেসিয়া বলতে এক কথায় তুমি বলবে যে স্যার সিনেস্থেসিয়া হলো ব্লেন্ডিং অফ সেন্সেস। বেশ, এর বাইরে কিচ্ছু ভাবতে লাগবে না এখন। যে সিনেস্থেসিয়া বলতে আমরা কি বলবো? ব্লেন্ডিং অফ সেন্সেস। যেমন স্টেঞ্জা 1 একটা ফ্রেজ আছে মেলোডিয়াস প্লট, যেমন স্টেঞ্জা 1 একটা ফ্রেজ আছে মেলোডিয়াস প্লট। এক্ষেত্রে দুটো সেন্স একে অপরের সাথে কম্বাইন্ড হচ্ছে, একটা হচ্ছে মেলোডি এবং আরেকটা হচ্ছে প্লট। এই মেলোডিটা সেন্স অফ হিয়ারিং এর সাথে কানেক্টেড, এটা সেন্স অফ হিয়ারিং এর সাথে কানেক্টেড। আবার প্লট কথাটা এটা সেন্স অফ সাইট এর সাথে কানেক্টেড। সুতরাং একটা দিকে কান এবং একটা দিকে চোখ, এই দুটো জিনিস একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য এটাকে আমরা কি বলতে পারবো? উই মাস্ট কল ইট টু বি অ্যান এক্সাম্পল অফ সিনেস্থেসিয়া। তাহলে স্টেঞ্জা 1 এ এই লাইনের মধ্যে সিনেস্থেসিয়া আছে। আবার স্টেঞ্জা 5 এ চলে চলো, আমি ওটা লিখছি না, জাস্ট তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। এমবাম ডার্কনেস, দেখো এমবামড এই কথাটা মানে হলো গিয়ে তোমার পারফিউমড। পারফিউমটা কার সাথে রিলেটেড বলো? যে কোনো গন্ধ আমরা নাক দিয়ে নিই, তাহলে এটাকে আমরা সেন্স অফ স্মেলের সাথে কানেক্ট করতে পারবো। আবার ডার্কনেস বা অন্ধকার, এটাকে আমি কার সাথে কানেক্ট করতে পারবো? এটাকে আমি সেন্স অফ সাইটের সাথে কানেক্ট করতে পারবো। তাহলে এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজের মধ্যে দুটো সেন্স কি হচ্ছে? একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। সুতরাং এই ফ্রেজটাকে আমি কিসের এক্সাম্পল বলতে পারবো? উই ক্যান কল দিস ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেস্থেসিয়া, রাইট? এরপরে যদি তুমি বলো, ঠিক আছে, যে স্যার জন কিটসের কবিতার আর কি বৈশিষ্ট্য আছে, দেখো সেটা হচ্ছে এর পরের বৈশিষ্ট্যের নাম আমি বলতে পারবো হেলিনিজম। হেলিনিজম, দেখো পোয়েট জন কিটস ইজ বেসিক্যালি আ হেলেনিক পোয়েট। তাকে আমরা হেলেনিক পোয়েট বলতে পারবো। তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা হেলেনিক পোয়েট বলতে পারবো। তো দেখো হেলেনিক পোয়েট কেন বলতে পারবো? দেখো হেলিনিজম বা হেলেনিক পোয়েট কেন বলা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বলা হচ্ছে যে সমস্ত কবিতার মধ্যে, বা মোর পার্টিকুলারলি এখন আমরা যেহেতু জন কিটসকে নিয়ে আলোচনা করছি, তাই জন কিটসের কবিতার সেই সমস্ত জায়গায় যেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা গ্রিক মাইথোলজির রেফারেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা মোর পার্টিকুলারলি আমরা ক্লাসিক্যাল মাইথোলজির রেফারেন্স দেখতে পাচ্ছি। আমরা ক্লাসিক্যাল মাইথোলজির রেফারেন্স দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমরা বলতে পারবো একটু হেলেনিক রেফারেন্সেস রয়েছে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? যেমন দেখো আমরা স্টেঞ্জা 1 এর মধ্যে এখানে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে লিথ। যে নদীটার নাম কি? যে নদীটার নাম হচ্ছে লিথ। লিথ নামক নদীর কথা কোন মাইথোলজিতে বলা রয়েছে? গ্রিক মাইথোলজিতে বলা রয়েছে। ইয়েস অর নো? আবার তুমি যদি দেখো এখানে আবার রয়েছে একটা টার্ম, ঠিক আছে, যে টার্মটা হচ্ছে হিপোক্রিন। হিপোক্রিন একটা ঝর্ণা। এই ঝর্ণার কথা কোন মাইথোলজিতে বলা রয়েছে? এটা আবার গ্রিক মাইথোলজিতে বলা রয়েছে। ইয়েস অর নো? সুতরাং এরকম বেশ কিছু রেফারেন্সেস আছে। আবার যদি দেখো একজন গড অফ ওয়াইন আছেন, যার রোমান নাম তো বেকাস, যার গ্রিক নাম তো ডায়নোসাস, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা ওই মানে ক্লাসিক্যাল মাইথোলজি বা মোর পার্টিকুলারলি গ্রিক মাইথোলজির রেফারেন্স দেখতে পাচ্ছি, এবং সেই কারণের জন্য আমরা আমাদের পোয়েটকে কি বলতে পারবো? আমরা আমাদের পোয়েটকে হেলেনিক বলতে পারবো, রাইট? দেখো এই কবিতার মধ্যে আবার ম্যাডিয়াভেলিজমও রয়েছে। এই কবিতার মধ্যে কি রয়েছে? এই কবিতার মধ্যে ম্যাডিয়াভেলিজমও রয়েছে। দেখো মিডিল শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যাডিয়াভেল। মিডল মানে হচ্ছে মধ্যযুগ। আচ্ছা, এই কবিতার আমরা একদম স্টেঞ্জার 7 একবার চলে আসবো, স্টেঞ্জার 7 চলে আসবো। স্টেঞ্জার 7 এই যে লাস্ট দুটো লাইন আছে না, স্টেঞ্জার 7 এই লাস্ট দুটো লাইনের মধ্যে মিডিল এজের রেফারেন্স আছে। কিসের রেফারেন্স আছে? মিডিল এজের রেফারেন্স আছে। কেন মিডিল এজের রেফারেন্স আছে এটা আমি যখন তোমাদেরকে স্টেঞ্জার 7 পড়াবো সেই মুহূর্তে জাস্ট ক্লিয়ার করবো। এই মুহূর্তে জাস্ট পাশে লিখে রাখবে হিয়ার ইজ আ রেফারেন্স টু বা ইট অ্যালিউডস টু দ্য স্টোরিজ অফ দ্য মিডিল এজেস, বা মোর পার্টিকুলারলি এই লাইনের মধ্যে মেডিয়েভাল রেফারেন্স আছে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটাকে আমরা কি বলতে পারবো? মেডিয়েভালিজম। তাই মেডিয়েভালিজম মানে আমরা কি বলতে পারবো? এক কথায় ওয়ান লাইনার লিখে রাখবে, রেফারেন্স টু দ্য মিডিল এজেস। আরেকবার বলো, রেফারেন্স টু দ্য মিডিল এজেস। যেখানে মধ্যযুগের বর্ণনা পাচ্ছ সেটাকে তুমি কি বলতে পারো? সেটাকে তুমি মেডিয়েভালিজম বলতে পারো, রাইট অর রং? এরপরে যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সেন্সুয়াসনেস। এই কবিতার মধ্যে কি রয়েছে? সেন্সুয়াসনেস। নাও মাই
কোয়েশ্চেন গোজ টু ইউ কি স্যার হোয়াট ইজ সেন্সুয়াসনেস। দেখো সেন্সুয়াসনেস বলতে এক কথায় আমরা বলতে পারবো গ্র্যাটিফিকেশন, এক কথায় আমরা বলতে পারবো স্যাটিসফ্যাকশন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব দ্যাট প্লিজ ওপেন ইউর নোটবুক, ঠিক আছে, রাইট ডাউন দ্য পয়েন্ট, ঠিক আছে, যে কোনো ভাবে পয়েন্টগুলোকে শর্ট টার্মে একটু লিখে নেওয়ার চেষ্টা করো, শুনে কিচ্ছু মনে থাকবে না, বিলিভ মি। সো সেন্সুয়াসনেস বলতে আমি কি বলবো, এটাকে আমরা বলতে পারবো গ্র্যাটিফিকেশন অফ দ্য ফাইভ সেন্সেস, গ্র্যাটিফিকেশন অফ দ্য ফাইভ সেন্সেস বা স্যাটিসফ্যাকশন অফ দ্য ফাইভ সেন্সেস। দেখো পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যেমন চোখ দিয়ে আমরা দেখি, ঠিক আছে, কান দিয়ে আমরা শুনি, নাক দিয়ে আমরা কিছু স্মেল নিই, জিভ দিয়ে আমরা টেস্ট করি, বা আমরা স্কিন দিয়ে টাচ করি, এই যে আমাদের পাঁচটা অ্যাক্টিভিটি, এই পাঁচটা অ্যাক্টিভিটির অনেকগুলো অ্যাক্টিভিটি আমাদের এই কবিতার মধ্যে বা কবিতার লাইনস গুলো স্যাটিসফাই করে দেয়। যেমন কোনো একটা জায়গার মধ্যে the poet is describing that he is going to drink a special kind of a wine, and a kind of a wine that has been stored inside the underground chamber for a long time. তো এই যে যখন তিনি এই পার্টিকুলার ড্রিঙ্কটাকে তিনি নিজে ইন্টেনশনালি কনজিউম করছেন, তখন যেন আমরা যারা রিডার আমরাও যেন ফিল করতে পারছি দ্যাট অ্যাজ ইফ উই আর গেটিং দ্যাট কাইন্ড অফ আ টেস্ট। বা কবি যেটাকে বলছেন that he is sitting in a bower, and such a bower that is surrounded by the smell of the beautiful flowers, তিনি একটা বাওয়ারের মধ্যে বসে রয়েছেন, সেই বাওয়ারের চারপাশের মধ্যে মিষ্টি মিষ্টি ফুল রয়েছে, ঠিক আছে, এবং সেই ফুলের গন্ধগুলো তিনি পাচ্ছেন, ঠিক আছে, রাইট। বা যে মুহূর্তে তিনি বলছেন যে ডার্কলিং আই লিসেন, আজ অন্ধকারে বসে বসে আমি নাইটিঙ্গেলের গান শুনছি, এই যে অন্ধকারে বসে বসে তিনি নাইটিঙ্গেলের গান শুনছেন, হ্যাঁ কি না, এই নাইটিঙ্গেলের গান শোনার মাধ্যমেও যেন আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাটিফিকেশন অফ দ্য সেন্স অফ হিয়ারিং। তার মানে এই কবিতার কিছু কিছু জায়গা, কোন জায়গায় সেন্স অফ হিয়ারিং স্যাটিসফাইড হচ্ছে, তো কোন জায়গায় সেন্স অফ সাইট, কোন জায়গায় সেন্স অফ টেস্ট, ঠিক আছে। তারা এরকম করে আমরা কি দেখতে পাচ্ছি এই পুরো পোয়েমটার মধ্যে এই যে পাঁচটা হিউম্যান সেন্স আছে, এগুলো যেন স্যাটিসফাইড হচ্ছে। তাই সেন্সুয়াসনেস বলতে কোনটাকে আমরা বলতে পারবো ইন লিটারেচার, যে লিটারেচারের সেন্সুয়াসনেস হচ্ছে সেই জিনিসটা যে জায়গার মধ্যে আমরা দেখতে পারো যে আমাদের যে হিউম্যান সেন্স গুলো আছে, সেই পাঁচটা হিউম্যান সেন্সেস যে জায়গার মধ্যে স্যাটিসফাইড হয়, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড টু সেন্সুয়াসনেস। এরপরে আমরা কবিতাতে চলে যাব, উইদাউট এনি ফার্দার ডিলে আমরা কবিতাতে চলে যাব। আমরা এই কবিতা পড়ার আগে বুঝবো কবি কোন একটা জায়গার মধ্যে বসে রয়েছেন, আই রিপিট, কবি কোন একটা জায়গার মধ্যে বসে রয়েছেন এবং তার আশপাশে কোথাও কোন একটা গাছ রয়েছে, এবং সেই গাছ, সেখানে একটি নাইটিঙ্গেল পাখি বসে সেখান থেকে গান গাইছে, এবং কবি অ্যাটেন্টিভলি এই গানকে শুনতে থাকছেন, এক্সকিউজ মি, কবি অ্যাটেন্টিভলি এই গানকে শুনতে থাকছেন। am I clear to everybody? তার মানে কি আসছে, কবির কান অবধি কি পৌঁছাচ্ছে, নাইটিঙ্গেল পাখির এই গানটা পৌঁছাচ্ছে। am I right or wrong? কবি কি গাইছেন, কবি গাইছেন, কবির প্রথম লাইন, মাই হার্ট এক্স, মাই হার্ট এক্স, আমার হৃদয়ের মধ্যে এক ধরনের ব্যথা তৈরি হচ্ছে। কবি কি বললেন, লাইন 1 ফার্স্ট পয়েন্ট, মাই হার্ট এক্স, অর্থাৎ তিনি বললেন মাই হার্ট এক্স। আমি আবার বলছি, এই জিনিসটাকে বলা হয় একিং জয়। একিং জয় মানে a bit of paradox, এর মধ্যে একটু প্যারাডক্সিক্যাল এলিমেন্ট আছে, ঠিক আছে, মানে জয়ফুল সেন্সেশন, জয়ফুল সেন্সেশন। আর একদিকে লিখলাম আমি পেইনফুল সেন্সেশন। আমি দুটো টার্ম বললাম, একদিকে বললাম জয়ফুল সেন্সেশন, আরেকদিকে বললাম পেইনফুল সেন্সেশন। দুটো টার্ম কেন লিখলাম একটু পরে বলছি, একটা ছোট্ট গল্প বলে। তোমার নাম এনরোলমেন্ট হয়েছে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসে, বা যে জবটা তুমি করতে যাও, তুমি এনরোলড হয়েছো, তুমি সিলেক্টেড হয়েছো, ঠিক আছে, সিলেকশনে সেই কাগজ বা সেই মেল, তার অফিসিয়াল ডকুমেন্ট তুমি তোমার মায়ের সামনে শো করছো, তুমি তোমার মাকে দেখাচ্ছ কি, চলো মা দেখো আমি সিলেক্টেড হয়েছি। তোমার মায়ের চোখের মধ্যে জল দেখতে পেলে, দু ফোঁটা চোখের জল দেখতে পেলে। তাহলে এখন আমার কোয়েশ্চেন, তোমার কি মনে হয় মা দুঃখ পেলেন এই খবর শুনে? উত্তর হচ্ছে না, মা প্রচন্ড আনন্দিত হলেন। কেন আনন্দিত হলেন না, এত তোমার সাকসেসের খবর পেয়ে, আর এতটা আনন্দিত হয়েছেন যে আজকে সেই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে চোখের জলের মাধ্যমে। তাই এই বুকের ব্যথাটা, এর মানে তুমি ভেবো না যে কোনো কষ্টকর ঘটনা যে কারণের জন্য তার বুকের মধ্যে ব্যথাটা তৈরি হচ্ছে। এই বুকের ব্যথাটা তৈরি হওয়ার কারণটা কি, এই বুকের ব্যথা তৈরি হওয়ার কারণটা হচ্ছে নাইটিঙ্গেলের গানটা এত জয়াস, এটা এত মেলোডিয়াস, এটা এত স্পন্টিনিউয়াস, এটা এত র্যাপচারাস, ঠিক আছে,
যে এই গানটা যখন কবি শুনছেন তখন তার মনের মধ্যে একটা ধরনের সাইকোলজিক্যাল এক্সট্যাসি তৈরি হচ্ছে, এবং সেই এক্সট্যাসিটাকে বোঝানোর জন্য, সেই ট্রেমেন্ডাস হ্যাপিনেসটাকে পয়েন্ট আউট করার জন্য কবি এই লাইনের মধ্যে পরিষ্কারভাবে বললেন মাই হার্ট এক্স। তাহলে কেন বললাম যে জয়ফুল সেন্সেশন? না, আমি বলছি যে নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে তিনি প্রচন্ড আনন্দিত। এক্সকিউজ মি, তুমি জিনিসটা ভালো করে বোঝো। নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে তিনি প্রচন্ড আনন্দিত, এবং এতটা আনন্দিত যে কারণের জন্য তিনি বললেন যেন আমার বুকের মধ্যে ব্যথা তৈরি হচ্ছে। তার মানে বুকের ব্যথা কি আদৌ দুঃখের কারণে তৈরি হচ্ছে? উত্তর হচ্ছে না। তার মানে যদি এখান থেকে কোয়েশ্চেন আসে, এখান থেকে কোনো এমসিকিউ আসে, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য হার্টএক, ঠিক আছে, সং অফ দ্য নাইটেঙ্গেল অপশনে রইল না, ঠিক আছে, তাহলে আমরা কোনটাকে বলবো? না, দ্য এক্সেসিভ হ্যাপিনেস কজড আফটার লিসেনিং টু দ্য মেলোডিয়াস সং অফ দ্য নাইটেঙ্গেল। এম আই রাইট অর রং? এক্সেসিভ হ্যাপিনেস কজড আফটার লিসেনিং টু দ্য মেলোডিয়াস সং অফ দ্য নাইটেঙ্গেল। কবির হৃদয়ের মধ্যে কি তৈরি হচ্ছে? কবির হৃদয়ের মধ্যে ব্যথা তৈরি হচ্ছে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? তিনি বললেন আমার হৃদয়ের মধ্যে ব্যথা তৈরি হচ্ছে। তার মানে এই হৃদয়ের ব্যথাটার কারণ কি? প্রচন্ড আনন্দের গান, ঠিক আছে। এবং তিনি বললেন তিনি অনুভব করছেন, এগুলো তিনি অনুভব করছেন। বলছে মনে হচ্ছে একটা ড্রাউজি, ড্রাউজি মানে তন্দ্রাচ্ছন্ন। আমরা স্লিপি বলতে পারি, আমরা লেথার্জিক বলতে পারি, রাইট অর রং? একটু তন্দ্রাচ্ছন্ন, একটু ঘুম ঘুমে একটু ব্যাপার, নামনেস। নামনেস কথাটা মানে আমরা বলতে পারবো ইনসেন্সিবিলিটি। নামনেস কথাটা মানে কি বলতে পারবো? ইনসেন্সিবিলিটি টু ফিল, ইনসেন্সিবিলিটি টু মুভ, আরে অসাড়তা, আ কাইন্ড অফ প্যারালাইসিস। তাহলে কবি কি বললেন? কবি বললেন নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে আমার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত ধরনের ব্যথা তৈরি হচ্ছে। এই ব্যথার কারণ কোনো দুঃখ নয়, এই ব্যথার একমাত্র কারণ হলো নাইটেঙ্গেলের মেলোডিয়াস র্যাপচারাস স্পন্টেনাস গান। এবং তারপরে তিনি আবার একটা কথা বললেন, বলছেন এক তন্দ্রাচ্ছন্ন অসাড়তা কি করে দিচ্ছে? পেন্স। এখানে পেন্স কথাটা মানে লক্ষ্য, কিলস। কিলস মানে মানে শেষ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে মাই সেন্স। মাই সেন্স মানে মাই ফাইভ সেন্সেস, মাই ফাইভ সেন্সরি অর্গানস। অর্থাৎ আমার যে পঞ্চ ইন্দ্রিয়, ভালো করে বুঝবে, আমার যে পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে পুরোপুরিভাবে বিকল করে দিচ্ছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, পুরোপুরিভাবে মানে কি বলবো, লেথার্জিক করে দিচ্ছে, পুরোপুরিভাবে ড্যামেজ করে দিচ্ছে। কিসের দ্বারা? এক তন্দ্রাচ্ছন্ন অসাড়তার দ্বারা। পারলে বুঝতে? আচ্ছা, তার মানে ড্রাউজি নামনেস কার মধ্যে কাজ করছে? মানে এত সুন্দর গান, ঠিক আছে, চোখ বন্ধ করে তিনি শুনছেন, ঠিক আছে, একটা ঘুম ঘুমে পরিস্থিতি তৈরি হচ্ছে, তিনি বলছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিছু কাজ করছে না, এরকম একটা ব্যাপার। কি বলছি বোঝা যাচ্ছে? দেখবে আমরা কখনো যখন কোনো একটা সিনেমা দেখি, কোনো যে সিনেমা আমাদের খুব ভাল লাগে, যে গান আমরা শুনি, কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমরা ভুলে যাই, বা কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই যে আমাদের একটা ক্যারিয়ার আছে, 5 দিন পরে এক্সাম আছে, সিলেবাসকে শেষ করার তাড়া রয়েছে, এই সমস্ত কিছু যেন আমরা পুরোপুরিভাবে কিছুক্ষণের জন্য কমপ্লিটলি ভাবে ভুলে যায়। এম আই রাইট অর রং? তাহলে কবির ক্ষেত্রে সেটাই হচ্ছে। তিনি নাইটেঙ্গেলের গানটাকে শুনছেন, এবং নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে তিনি বলছেন এক তন্দ্রাচ্ছন্ন অসাড়তা আমার মধ্যে কাজ করছে, আমার পঞ্চ ইন্দ্রিয়কে যেন বিকল করে দিল। মাই ফাইভ সেন্সেস আর কমপ্লিটলি ড্যামেজ, মাই ফাইভ সেন্সেস হ্যাভ বিকাম কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল। কেন? কারণ নাইটেঙ্গেলের গানটা তৈরি করে দিয়েছে এক তন্দ্রাচ্ছন্ন অসাড়তা। এরপরে বললেন, ভালো করে বুঝবে, বলছে মনে হচ্ছে অ্যাজ দো। অ্যাজ দো মানে ইট সিমস দ্যাট। আবার বলছি, অ্যাজ দো কথাটার মানে বুঝো, ইট সিমস দ্যাট মনে হচ্ছে, মনে হচ্ছে যেন আমি পান করেছি হ্যামলককে। ভালো করে বুঝো, ঠিক আছে। তিনি কি আদৌ হ্যামলককে পান করেছেন? ডিড হি অ্যাকচুয়ালি ড্রিঙ্ক হ্যামলক? দ্য আনসার ইজ নো স্যার। না, তিনি হ্যামলককে পান করেননি। এরপরে বোঝার চেষ্টা করো তাহলে কবি কেন এই কথাটাকে বলছেন। আবার তোমাদেরকে একটা কথা বলি, দেখো হ্যামলক, ঠিক আছে, একটা গাছের নাম, যে গাছের জুসটা কিন্তু খুব পয়জনাস। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি বলতে পারবো? হ্যামলক ইজ দ্য নেম অফ আ প্ল্যান্ট। এটা একটা প্ল্যান্টের নাম, এটা একটা গাছের নাম, যে গাছের কি রয়েছে? ক্লাস্টার অফ হোয়াইট ফ্লাওয়ার্স। এই গাছের ফুলগুলো প্রচন্ড রকমের সাদা, ঠিক আছে। এই হ্যামলক গাছ থেকে এক ধরনের জুস তৈরি হয়। এই জুসটা কি? এই জুসটা কিন্তু প্রচন্ড রকম পয়জনাস। তোমরা জানো সক্রেটিস, গ্রেট ফিলসফার, গ্রিক ফিলসফার সক্রেটিস, তার মৃত্যু হয়েছিল এই হ্যামলক পানীয়র কারণে। ইয়েস অর নো? তো
এরপরে এই জায়গাটাকে বুঝতে হবে, তাহলে তো হ্যামলক খেলে তো মানুষ মরে যাবে, কিন্তু বলা হচ্ছে ইফ হ্যামলক ইজ টেকেন ইন স্মল প্রপোর্শন, আই রিপিট, if hemlock is consumed in small proportion, hemlock produces dullness, hemlock produces lethargy, hemlock produces a kind of intoxication. মানে হ্যামলককে যদি কেউ স্মল প্রপোর্শনে ইনটেক করে, হ্যামলককে কেউ যদি স্মল প্রপোর্শনে কনজিউম করে, আবার বলছি, হ্যামলককে যদি কেউ স্মল প্রপোর্শনে কনজিউম করে, হ্যামলক সেক্ষেত্রে কি তৈরি করবে? হ্যামলক সেক্ষেত্রে লেথার্জি তৈরি করবে, হ্যামলক সেক্ষেত্রে এক ধরনের ডালনেস তৈরি করবে, হ্যামলক সেক্ষেত্রে এক ধরনের ইনটক্সিকেশন তৈরি করবে। তাহলে জিনিসটা আবার বলছি, তাহলে হ্যামলককে যদি কেউ স্মল প্রপোর্শনে কনজিউম করে এই জিনিসগুলো তৈরি হবে। আর এই জিনিসগুলোকে কি আমরা এক কথায় বলতে পারবো না? এ ড্রাউজি নামনেস, এটাই তো, এটাই এক কথাই হচ্ছে ড্রাউজি নামনেস। তাহলে এক কথায় একটা জিনিসকে বুঝো, আজকে কবির মধ্যে ড্রাউজি নামনেস কাজ করছে, ঠিক আছে? এই ড্রাউজি নামনেস আসে কি কারণের জন্য? এই ড্রাউজি নামনেস আসে হ্যামলক খেলে। তাহলে হ্যামলক খেলে যে ড্রাউজি নামনেস তৈরি হয়, আজকে নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে কবির মধ্যেও সেই একই রকম মানে কি বলবো সেন্সেশন তৈরি হচ্ছে। তার মানে আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল, the poet feels that he is sleepy, he is getting intoxicated, he is dull, he is lethargic, he is indolent, এরকম তার মনে হচ্ছে, তার মনে হচ্ছে that I am not able to feel anything, I am not able to move to somewhere else, আমি ফিল করতে পারবো না কিছু, আমি কোথাও মুভ করতে পারবো না, এরকম একটা পরিবেশ বা এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই পরিবেশ পরিস্থিতিতে তিনি ফিল করছেন যে তিনি যেন হ্যামলক খেয়ে নিয়েছেন। তাহলে তিনি হ্যামলক খাননি, অ্যাজ দো কথাটা পরিষ্কারভাবে ডিনাই করলো যে তিনি হ্যামলক খাননি, তার মনে হচ্ছে যেন তিনি হ্যামলক পান করেছেন, ঠিক আছে? এই হ্যামলক পান করার কথাটা তার কেন মনে হচ্ছে? শুধুমাত্র এই কারণের জন্য মনে হচ্ছে, তার মনের মধ্যে তৈরি হয়েছে এক তন্দ্রাচ্ছন্ন অসাড়তা। কি তৈরি হয়েছে? তন্দ্রাচ্ছন্ন অসাড়তা। এরপরে কবি বললেন আমি যেন শেষ করে দিয়েছি। এই এমটিড ওয়ার্ডটা কেন বললেন? এমটিড মানে কমপ্লিটলি ফিনিশড, পুরোপুরি শেষ করে দেওয়া, ঠিক আছে? একটা নেশার দ্রব্যকে যে যদি যদি কেউ পুরোপুরি শেষ করে দেয়, তার মধ্যে, তার শরীরের মধ্যে নেশার একটা প্রচন্ড রকমের প্রভাব দেখা যায়, ইয়া স্বর্ণ। যখন কোনো একটা নেশার আইটেম, সেটা হেমলক হতে পারে, কোনো ওয়াইন হতে পারে, অন্য কোনো ড্রাগ হতে পারে, যে কোনো নেশার আইটেম সেটাকে যদি কেউ কনজিউম করে দেয়, সেটা কি হতে পারে? সেটা প্রচন্ড লেভেলের এক ধরনের তোমার কি বলবো ইনটক্সিকেশন তৈরি করে। কবি এক্ষেত্রে সেটাই ভাবছেন। কবি কি ভাবছেন? যে তিনি যেন শেষ করে দিয়েছেন। কোনটাকে শেষ করে দিয়েছেন? ডাল ওপিয়েট, ঠিক আছে? ডাল ওপিয়েট এই ফ্রেজটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ আছে, কোন রেটরিক রয়েছে, কোন রেটরিক্যাল ফিগার অফ স্পিচ রয়েছে? ট্রান্সপার্ট এপিথেট বা হাইফালেজ। কেন? কারণ ওপিয়েট ইজ নট ডাল, ওপিয়েট প্রডিউসেস ডালনেস। যে কনজিউম করে ওপিয়েট তার মধ্যে ডালনেসকে প্রডিউস করে। এম আই রাইট অর রং? তাই ডাল ওপিয়েট এই ফ্রেজটার মধ্যে রয়েছে ট্রান্সপার্ট এপিথেট। আচ্ছা, মনে হচ্ছে আমি যেন খেয়ে দিয়েছি, আমি যেন কনজিউম করেছি। আমি কোনটাকে কনজিউম করেছি? ডাল ওপিয়েট টু দ্য ড্রেনস। টু দ্য ড্রেনস মানে টু দ্য ড্রেগস, টু দ্য ড্রেনস মানে টু দ্য লাস্ট ড্রপ, টু দ্য ড্রেনস মানে টু দ্য লিজ, ঠিক আছে? টু দ্য ড্রেনস, DRAINS। তাই টু দ্য ড্রেনস মানে আমরা কি বলবো? আমরা বলবো টু দ্য লিজ বা টু দ্য লাস্ট ড্রপ, টু দ্য লাস্ট ড্রপ। আচ্ছা, এরপরে চলে আসি এই যে ওপিয়েট। স্যার ওপিয়েট জিনিসটা কি? না, ওপিয়েট এক ধরনের ড্রাগ, যে ড্রাগের মধ্যে কি থাকে? কন্টেইনিং ওপিয়াম, যার মধ্যে থাকে ওপিয়াম। আর ওপিয়ামকে আমরা বাংলাতে কি বলতে পারি? একে আমরা বাংলাতে আফিম বলতে পারি। তাহলে ওপিয়াম কি করে? ভিডিও পজ করে এগুলো লিখে নেবেন। ওপিয়েট কি করে? না, ওপিয়েটের মধ্যে ওপিয়াম থাকে, ঠিক আছে? বলছে মনে হচ্ছে যেন আমি শেষ করে দিয়েছি, আই এমটিড সাম ডাল ওপিয়েট টু দ্য ড্রেন। মানে একটা মানুষ ওপিয়েট বা ওপিয়ামকে কনজিউম করার পর একটা মানুষের মধ্যে যে ধরনের ড্রাউজিনেস, যে ধরনের নামনেস, যে ধরনের লেথার্জি, যে ধরনের ইনটক্সিকেশন, ঠিক আছে, কাজ করে, সেই সেম ধরনের লেথার্জি বা ইনটক্সিকেশন কার মধ্যে কাজ করছে? কবির মধ্যে কাজ করছে। কখন? নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে। তাহলে নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে তার মধ্যে যে অনুভূতিটা তৈরি হয়েছে, সেই অনুভূতিটাকে বোঝানোর জন্য তিনি বললেন, এক, আমি যেন হ্যামলক পান করেছি। দুই,
আমি যেন ডাল ওপিয়েট খেয়ে নিয়েছি। 3 বা যেটা আমি প্রথম পয়েন্ট আমার বলতে মিস হয়ে গেল, মনে হচ্ছে যেন আমার বুকের মধ্যে এক ধরনের ব্যথা তৈরি হচ্ছে, প্রচন্ড আনন্দ প্রচন্ড ব্যথা তৈরি করছে, এক্সেসিভ হ্যাপিনেস কজেস এক্সেসিভ পেন। সো দ্য পোয়েট আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল is here describing the impact of the song on its mind, and he tells that he is somehow getting completely intoxicated, তিনি addicted হয়ে যাচ্ছেন, his senses are no longer working, as if he consumed a kind of an intoxicating drink যার নাম হ্যামলক, বা প্রবাবলি তিনি এমটিড বা পুরোপুরি শেষ করে দিয়েছেন কোনটাকে, ওপিয়েট। ওপিয়েটের মধ্যে কি আছে, ওপিয়াম। কতটা ওপিয়েট খেয়েছেন, পুরো এমটিড। এমটিড মানে ফিনিশ। কত দূর অবধি খেয়েছেন না, যে কন্টেনারে ছিল সেই কন্টেনারের শেষ বিন্দু অবধি। টু দ্য ড্রেনস মানে আমরা কি বলতে পারবো, টু দ্য ড্রেনস মানে টু দ্য লাস্ট ড্রপ। বলছে 1 মিনিট পাস্ট, নাইটিঙ্গেলের গান শোনার পরে 1 মিনিট পাস্ট মানে জাস্ট আ মোমেন্ট অ্যাগো, মানে এই তো সবে মাত্র। আমার মনে হচ্ছে যেন লিথওয়ার্ড হ্যাড সাঙ্ক। ভালো করে বুঝতে হবে 1 মিনিট পাস্ট ওয়ার্ডটার সিগনিফিকেন্সটাও আমরা বোঝার চেষ্টা করব। 1 মিনিট আগে, এগুলো হাইপারবোলিক্যালি কবি বলছেন, তো 1 মিনিট আগে কবি বলছেন আমি যেন ডুব দিয়েছি। সাঙ্ক সিঙ্ক থেকে এসছে, সিঙ্ক মানে ডোবা, সাঙ্ক মানে ডুব দিয়েছিলাম। 1 মিনিট আগে, দেখো এখানে একটা ওয়ার্ড আছে লিথওয়ার্ড। এই লিথওয়ার্ডটা একটা নাউন আর একটা প্রেপোজিশন দিয়ে তৈরি। নাউনটা লিথ আর প্রিপোজিশনটা টুয়ার্ড, এই দুটো জিনিস নিয়ে তৈরি এই ফ্রেজটা। সেই ফ্রেজটাকে আমরা এক কথায় কি বলবো, আমরা সেটাকে এক কথায় বলবো লিথওয়ার্ড। দেখো এটা একটা হেলেনিক ফ্রেজ, এর মধ্যে একটা গ্রিক মাইথোলজির রেফারেন্স রয়েছে। প্রথমে আমরা জেনে নিই লিথটা কি। স্যার লিথ ইজ এ রিভার অফ ফরগেটফুলনেস, এটা ভুলে যাওয়ার নদী। ইট ইজ এ রিভার অফ ফরগেটফুলনেস। কোথায় অবস্থিত, হেডসে অবস্থিত। হেডসটা কি, ক্যাপিটাল অফ আন্ডারওয়ার্ল্ড, ক্যাপিটাল অফ আন্ডারওয়ার্ল্ড, বা আমরা কি বলতে পারবো, কিংডম অফ হেল। কি বলতে পারবো, কিংডম অফ হেল, নরকের রাজধানী। নরকের রাজধানী বলে আমরা হেডসকে বলতে পারবো। লিথটা কি, ইট ইজ এ রিভার অফ ফরগেটফুলনেস। কোথায় অবস্থিত, হেডসে অবস্থিত। হেডসটা কি, ক্যাপিটাল অফ আন্ডারওয়ার্ল্ড। এরপরে এখানে দুটো পয়েন্ট আছে। কি কি দুটো পয়েন্ট, এই নদীর জলটাকে কেউ যদি খায় বা এই নদীর জলে যদি কেউ ডুব দেয়, আবার বলছি, এই নদীর জলটাকে যদি কেউ খায় বা নদীর জলে যদি কেউ ডুব দেয়, বলা হয় সেই পার্সনটা পুরোপুরিভাবে ভুলে যায়, ফরগেটফুল অ্যাবাউট দ্য পাস্ট লাইফ। সেই মানুষটা কি করে, সেই মানুষটা আগের জন্মের সমস্ত কিছু নিয়ে সে পুরোপুরিভাবে ভুলে যায়। ঠিক আছে, ফরগেটফুল অ্যাবাউট দ্য, হি বিকামস কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট লাইফ। সো ইফ এনিবডি, ঠিক আছে, drinks the water of the river Lith, the person would become extremely oblivious about his past life. Or if anybody sank into the river Lith, that person would equally become forgetful about the past life. So what is the impact of Lith on a human being? That Lith is capable of making a human being completely oblivious. যে লিথ একটা হিউম্যান বিংকে কি করে দিতে পারে, পুরোপুরি ভাবে অবলিভিয়াস করে দিতে পারে। তাহলে ঘটনাটাকে বোঝার চেষ্টা করবে, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। লিথ ক্যান মেক আস ফরগেটফুল, লিথ ক্যান মেক আ ম্যান কমপ্লিটলি অবলিভিয়াস। লিথ একটা মানুষকে পুরোপুরি ভাবে ভুলিয়ে দিতে পারে। লাইনটা কি ভালো করে বুঝবে, বলছে 1 মিনিট আগে আমার মনে হয়েছে আমি যেন লিথ নামক নদীতে ডুব দিয়েছি। আচ্ছা তিনি কি আদৌ লিথ নামক নদীতে ডুব দিয়েছেন, উত্তর হচ্ছে না, তিনি লিথ নামক নদীতে ডুব দেননি। ঠিক আছে, তিনি লিথ নামক নদীতে ডুব দেননি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, নাইটিঙ্গেলের গানটাকে শোনার পরে কবি সবকিছু ভুলে যাচ্ছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাইটিঙ্গেলের গানটাকে শোনার পরে কবি সবকিছু ভুলে যাচ্ছেন। আর সবকিছু ভুলে যাচ্ছেন বলে কবি এখন কল্পনা করলেন যেন 1 মিনিট আগে আমি লিথ নদীতে স্নান করেছি, লিথ নামক নদীতে ডুব দিয়েছি, জল গায়ে লাগিয়েছি, জল খেয়েছি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এরপর আমরা এই টার্মটা বোঝার চেষ্টা করব, 1 মিনিট পাস্ট মানে 1 মিনিট আগে। স্যার 1 মিনিট আগের কথা কেন বললেন? দেখো অনেক সময় আমরা এই মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে, সরি ফর মাই ইনকমপ্লিট সেন্টেন্স, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি। ধরো তোমার সাথে এখন কটা বাজে, এখন রাত্রি 8টা বাজে, রাইট? তো তোমার সাথে আমার দেখা হলো রাত্রি 8টা 30-এ। 8টা 30-এর সময় তোমার সাথে দেখা হয়েছে কোনো রাস্তার উপরে, ঠকঠক ঠকঠক করে কাঁপছো। আমি জিজ্ঞাসা করছি কেন কাঁপছো, তুমি বললে একটা চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখলাম, কোনো কেউ মানে কি বলবো সেভিয়ারলি ইনজিওর্ড হয়ে গেছেন।
ঠিক আছে, কারো ক্ষত তৈরি হয়েছে, এটা তুমি হয়তো দেখেছো, সেটা তুমি কাঁপতে কাঁপতে আমাকে বলছো। আমি বললাম কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা, তুমি তো বল এই মাত্র, এই মাত্র 1 মিনিট আগে হয়েছে, একটু আগে হয়েছে, এরকম কোন একটা কথা বললে তুমি। কিন্তু হয়তো অ্যাক্সিডেন্টটা আধা ঘন্টা আগে হয়েছে, হয়তো অ্যাক্সিডেন্টটা 45 মিনিট আগে হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টটা এতটা তোমার মনের মধ্যে ব্যাপক রকম ভাবে রয়েছে যে যখন আমি তোমাকে জিজ্ঞাসা করেছি অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে, তখন তুমি আমাকে এই কথাটাকে বলেছো, অ্যাক্সিডেন্টটা যেন হয়েছে 1 মিনিট আগে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে আজকে নাইটেঙ্গেলের গানটাকে শোনার পরে কবি পুরোপুরি ভাবে ভুলে যাচ্ছেন, কবি কমপ্লিটলি ভুলে যাচ্ছেন তার এই বর্তমান এক্সিস্টেন্স, তার প্রিভিয়াস লাইফ, সবকিছু যেন ভুলে যাচ্ছেন। ঠিক আছে, সবকিছু, মানে দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল ইজ এবল টু মেক দ্য পোয়েট কমপ্লিটলি ফরগেটফুল অ্যাবাউট হিজ প্রেজেন্ট এক্সিস্টেন্স, এন্ড দ্যাট ইজ ওয়াই ইন অর্ডার টু ডেসক্রাইব the justification of the forgetfulness, in order to justify the point of the forgetfulness, the poet has here stated that, the poet has here stated that as if he has, sunk into the river Lith, যেন তিনি 1 মিনিট আগে লিথ নামক নদীতে ডুব দিয়েছেন। এরপরে এই লাইনটাকে বোঝো তো, ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট। এই কথাটার মানে কি, আমি তোমার হ্যাপি লটকে এনভি করি না। দেখো 1 মিনিট, লট, লট ওয়ার্ডের মানে লিখো ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য বা কপাল, দাই মানে ইয়র, এনভি, এনভি ওয়ার্ডের মানে জেলাসি, এনভি মানে জেলাসি। দেখো এই লাইনটার মধ্যে একটা পিওর কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট বিটুইন দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য হিউম্যান বিংস, যেখানে মানুষের পৃথিবীর মধ্যে সবার মধ্যে একটা ধরনের জেলাসি কাজ করে। ঠিক আছে, একজন মানুষের প্রোগ্রেস দেখলে আরেকজন মানুষ কোনোদিন হ্যাপি থাকতে পারবে না। ঠিক আছে, আমরা এই কথাটা বলি, দেখে জলে লুচির মতো ফুলে। ঠিক আছে, তোমার ঘরে যদি আগুন লেগে যায়, তাহলে পাশের ঘরের লোক এসে সেটাকে যেন নেভাতে যাবে না। ঠিক আছে, আলু নিয়ে চলে আসবে, কেন, এর ঘরে আগুন লেগেছে, আলুটা একটু পুড়িয়ে নিয়ে আমার ঘরের গ্যাস বাঁচবে, এরকম একটা পরিস্থিতি। মানুষ এতটা হিংসে করে মানুষের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এই জেলাসের আগুনে প্রত্যেকটা মানুষ যেন জ্বলতে থাকে। কবি এখানে পরিষ্কার ভাবে বলছেন, আমার মধ্যে আজ 4-5টা লোকের মতো আমি তোমার হ্যাপিনেস দেখে আমি তোমার উপর জেলাস নই, আই এম নট এট অল জেলাস। ঠিক আছে, এরপরে দেখো আমার মধ্যে যেগুলো তৈরি হচ্ছে এগুলো তোমার হ্যাপি ডেস্টিনি দেখে নয়। আচ্ছা, কবি কি করে বুঝলেন যে নাইটেঙ্গেলের মধ্যে রয়েছে একটা হ্যাপি ডেস্টিনি? কবি এটা কি করে বুঝলেন? এটা বোঝার একমাত্র কারণ কোন জায়গার মধ্যে আছে সেটা বলো তো। এটার একমাত্র কারণ আছে যে আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল, দ্য পোয়েট, ঠিক আছে, clearly understands, the poet clearly realizes that, oh my god, this bird is really an epitome of absolute kind of happiness. ঠিক আছে, the bird is an embodiment of true joy, the real kind of delight. এই পাখির মধ্যে কোথাও কোনো রকম কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই। তাহলে এরপরে তুমি বলবে স্যার এই ইট ওয়ার্ডটার মানে কি? দেখো ইট মানে হচ্ছে ওই অনুভূতিগুলো, যে অনুভূতিগুলো কাজ করছে। তাহলে যদি বলে ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লর্ড, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? দেখো ইট বলতে এই অনুভূতিগুলো, কোন অনুভূতিগুলো? দ্য ড্রাউজিনেস, দ্য নামনেস, দ্য ফরগেটফুলনেস। ঠিক আছে, দ্য ড্রাউজিনেস, দ্য নামনেস, দ্য ফরগেটফুলনেস, দ্য একিং সেন্সেশন ইন দ্য হার্ট। এই যে সমস্ত কিছুগুলো, এই সমস্ত কিছুগুলো কি করছে? এই অনুভূতিগুলো কেমন? এই অনুভূতিগুলো ব্যাপক অনুভূতি। এই কবিতার মধ্যে এই অনুভূতিগুলো ব্যাপক অনুভূতি। ঠিক আছে, গানটা শুনে আজ হৃদয়ের মধ্যে এক প্রচন্ড রকমের ব্যথা তৈরি হচ্ছে। মানে কি, এক প্রচন্ড আনন্দ আমার মনের মধ্যে এক ব্যথা তৈরি করছে। মায়ের ওই যে বললাম তোমার চাকরি পাওয়ার খবরে মায়ের চোখে যেদিন জল পড়বে, সেই চোখের জলটা কি বলবো, ওয়েলকামিং ড্রপস অফ টিয়ার। ঠিক আছে, তাহলে এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো প্রত্যেকটাই প্রচন্ড রকম পজিটিভ অনুভূতি। হচ্ছে এই যে অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করছে, এগুলো তোমাকে জেলাস, মানে তোমার উপর জেলাসি হয়ে নয়, আমি তোমার উপর আদৌ জেলাস নই। আই এম টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস অ্যান্ড লাইন। দিস ইজ দ্য গ্রেটনেস অফ দ্য পোয়েট, দ্যাট দ্য পোয়েট ইজ এবল টু শেয়ার দ্য হ্যাপিনেস অফ দ্য বার্ড. The poet here clearly confesses that he is too happy, as the song of the bird is extremely happy. Whenever the poet listens to the song of the bird, the poet clearly understands that the song of the bird holds no touch of sadness, no touch of sorrow. The song is truly expressing the fundamental, the foundational thing of absolute kind of happiness. Yes or no? There is no sadness, there is no touch of sadness. So this is important. So the poet is saying again and again that I am not at all jealous at you, rather I am able to share your happiness. ও তুমি দেখো, ওড মানে ডাইরেক্ট অ্যাড্রেস, অ্যান ওড ইজ আর ডাইরেক্ট অ্যাড্রেস। এটা ওডের মধ্যে সবসময় একটা ডাইরেক্টলি অ্যাড্রেস করা হয়।
তো এক্ষেত্রে কাকে অ্যাড্রেস করা হচ্ছে? এক্ষেত্রে কবিতার টাইটেলই তো আমরা বুঝে গেছি দ্যাট দিস ইজ এ পোয়েম, ঠিক আছে, অন নাইটিঙ্গেল। সুতরাং এই কবিতার মধ্যে কাকে অ্যাড্রেস করা হচ্ছে? নাইটিঙ্গেলকে। এবং সেখানে বলা হচ্ছে যে নাইটিঙ্গেল তুমি, তুমি কে? ইউ আর দ্য লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ, ইউ আর দ্য লাইট উইংড ড্রায়াড অফ দ্য ট্রিজ। আচ্ছা চলো এরপরে আমরা চলে আসবো এই শব্দটায়, এবং সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে ড্রায়াড। দেখো ড্রায়াড মানে হচ্ছে উড নিম্ফ, উড নিম্ফ। যেমন আমরা জলপরি জানি, জলপরি যারা জলে থাকে, সেরকম আজকে আমরা জানবো কাঠপরি। কাঠপরি মানে যারা জঙ্গলে থাকে, ঠিক আছে। সো ড্রায়াড মানে হচ্ছে উড নিম্ফ। দেখো কাকে ড্রায়াড বলা হচ্ছে? নাইটিঙ্গেলকে ড্রায়াড বলা হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এ নিয়ে কোনো ডাউট নেই, কারণ ওড মানেই হচ্ছে এমন এক ধরনের কবিতা যেখানে একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়। সুতরাং নাইটিঙ্গেলকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং নাইটিঙ্গেলকে অ্যাড্রেস করে এই কথাটা বলা হচ্ছে যে নাইটিঙ্গেল তুমি কে? নাইটিঙ্গেল ইউ আর দ্য ড্রায়াড, ইউ আর দ্য ড্রায়াড। এই ড্রায়াডের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, এবং সেই অ্যাডজেক্টিভটা দেখো, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে লাইট উইংড। লাইট উইংড মানে হালকা ডানার। আমরা এই লাইট উইংড কথাটার একটা ম্যাটাফরিক্যাল বা সিম্বলিক মানেও বলতে পারবো, এবং সেটা হচ্ছে লেস বার্ডেন্ড। কি বলতে পারবো? লাইট উইংড মানে কি বলতে পারবো বলো প্লিজ? লেস বার্ডেন্ড। লেস বার্ডেন্ড মানে ওয়ান হু ইজ নট বার্ডেন্ড বাই দ্য সরোজ অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান হু ইজ নট বার্ডেন্ড বাই দ্য স্যাডনেস অফ দ্য ওয়ার্ল্ড। যে জীবনের মানে কি বলবো, সরো এবং স্যাডনেস এগুলোর দ্বারা যে বার্ডেন নয়, ঠিক আছে, তাকে আমরা লাইট উইংড বলতে পারবো। দেখো হালকা ডানা মানে কি? যার ডানা হালকা হবে সে আবার কি হতে পারে? দেখো লাইট উইংড এটা তো, এটা মানে লেস বার্ডেন কথাটা এর একটা সিম্বলিক মিনিং, ঠিক আছে। লাইট উইংড এই কথাটা মানে কি বলবো, লিটারাল মানে হচ্ছে কুইক ফ্লাইং। এর লিটারাল মানে কি? কুইক ফ্লাইং। কেন কি? কারণ যাদের ডানাগুলো হয় হালকা তারা কি করতে পারে? তারা প্রচন্ড কুইকলি উড়তে পারে, রাইট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি। কম্প্যারিজনটা কার সাথে কার দেখতে পাচ্ছি? বিটুইন নাইটিঙ্গেল এন্ড ড্রায়াড। দেখো নাইটিঙ্গেল আর ড্রায়াডের কম্প্যারিজন করার প্রথম পয়েন্ট কি? এক, দেখো নাইটিঙ্গেল কোথায় থাকে? অ্যামাং দ্য ট্রিজ, অ্যামাং দ্য উড। তাহলে নাইটিঙ্গেল যেমন ভাবে গাছের মাঝে থাকে, ঠিক আছে, ড্রায়াডও সেরকম গাছের মাঝে থাকে। নাইটিঙ্গেল যেমন গাছের মাঝে থাকে, ড্রায়াডও গাছের মাঝে থাকে। সুতরাং নাইটিঙ্গেল এবং ড্রায়াড তারা কি? মানে নাইটিঙ্গেলই যেন ড্রায়াড। এক, দু নম্বর পয়েন্ট ভালো করে বুঝবে। লাইট উইংড হলে কি হবে? লাইট উইংড হলে কি হবে? এক্সকিউজ মি, যার ডানা হালকা হবে সে একটা গাছ থেকে আরেকটা জায়গাতে উড়তে পারবে। তাহলে ড্রায়াড কি করতে পারে? সে ফ্লাই করতে পারে। কোথার থেকে? ফ্রম ওয়ান ট্রি টু অ্যানাদার, রাইট। একটা গাছ থেকে আরেকটা গাছে উড়তে পারে। ড্রায়াড কি করতে পারে? একটা গাছ থেকে আরেকটা গাছে উড়তে পারে। নাইটিঙ্গেলও তো সেই কি কাজটা করতে পারছে। নাইটিঙ্গেল ক্যান ইকুয়ালি ফ্লাই ফ্রম ওয়ান ট্রি, আরেকবার, নাইটিঙ্গেল ক্যান ইকুয়ালি ফ্লাই ফ্রম ওয়ান ট্রি টু অ্যানাদার। সুতরাং নাইটিঙ্গেলকে আমরা কি বলতে পারবো? নাইটিঙ্গেলকে আমরা ড্রায়াড বলতে পারবো, ঠিক আছে। আর তিন নাম্বার পয়েন্ট, দেখো নাইটিঙ্গেলের গানটাকে শোনার পর কবি কি বুঝতে পেরেছেন? আফটার লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল, হোয়াট ডাজ দ্য পোয়েট এবল টু আন্ডারস্ট্যান্ড? দ্য পোয়েট, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডস দ্যাট দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ এন এপিটম অফ জয়, ইট ইজ এন এপিটম অফ হ্যাপিনেস। এর মধ্যে কোথাও কোনো দুঃখ নেই, কোথাও কোনো কষ্ট নেই। নাইটিঙ্গেলের গান মানে এক ধরনের একটা স্পন্টেনিটির আউটবাস্ট, ঠিক আছে। তাহলে আমরা জানি ড্রায়াড মানে যে হচ্ছে উড নিম্ফ, এই ড্রায়াড সে কিসের দ্বারা বার্ডেন নয়? ড্রায়াড ইজ নট বার্ডেন্ড। আরেকবার বলো, ড্রায়াড ইজ নট বার্ডেন্ড, নট বার্ডেন্ড বাই দ্য সরো অ্যান্ড দ্য স্যাডনেস। সরো এবং স্যাডনেস দিয়ে ড্রায়াড বার্ডেন নয়। আরেকবার, ড্রায়াড ইজ নট বার্ডেন বাই দ্য সরো অ্যান্ড দ্য স্যাডনেস। সেই ড্রায়াডের মতো কে বার্ডেন নয়? নাইটিঙ্গেল ইজ ইকুয়ালি নট বার্ডেন্ড। ওয়ান্স মোর, নাইটিঙ্গেল ইজ ইকুয়ালি নট বার্ডেন বাই দ্য সরো অ্যান্ড দ্য স্যাডনেস অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। জীবনের যে যে প্রবলেমস গুলো, জীবনের যে যে মানে যা যা রয়েছে আর কি, দ্য টয়েলস অ্যান্ড দ্য ট্রাভেলস, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নাইটিঙ্গেলকে অ্যাড্রেস করে বলা হলো যে জীবনে যা যা টয়েলস এন্ড ট্রাভেলস, সেগুলো নাইটিঙ্গেলের গানের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। নাইটিঙ্গেলের গানের মধ্যে এই কোনো কিছুর অস্তিত্ব নেই। নাইটিঙ্গেল একটা সিম্বল অফ হ্যাপিনেস, মানে দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ দ্য সিম্বল অফ দ্য হ্যাপিনেস, একটা সুপ্রামান্ডেন জয়, সুপ্রামান্ডেন ডিলাইট, ঠিক আছে। তাহলে বলা হলো দ্যাট দাও, দাও মানে ইউ, যে তুমি, হে তুমি, যে তুমি, তুমি হলে হালকা ডানার গাছের মাঝে বাস করা ড্রায়াড, হালকা ডানার গাছের মাঝে বাস করা ড্রায়াড। তুমি কি করো? তুমি এমন জায়গায় থাকো, ঠিক আছে, যে জায়গায় থাকো সেই প্লটটাকে তুমি মেলোডিয়াস বানাও।
তুমি যে জায়গায় থাকো সেই প্লটটাকে তুমি কি বানাও, সেই প্লটটাকে তুমি মেলোডিয়াস বানাও। দেখো এই যে মেলোডিয়াস প্লট, এটাকে আমি একটু আগেই বলেছি এটা একটা সিনেস্থেটিক ফ্রেজ। এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা একটা সিনেস্থেটিক ফ্রেজ বলতে পারবো। কেন এটাকে সিনেস্থেটিক ফ্রেজ বলতে পারবো, কারণ এখানে একটা ব্লেন্ডিং হচ্ছে। কিসের ব্লেন্ডিং হচ্ছে ভাই? ব্লেন্ডিং অফ টু সেন্সেস। যে দুটো সেন্স আছে, দুটো সেন্স একসাথে কম্বাইন হয়ে যাচ্ছে। একদিকে রয়েছে মেলোডি, মেলোডির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সেন্স অফ হিয়ারিং। আর একদিকে দেখতে পাচ্ছি প্লট, যার মধ্যে রয়েছে সেন্স অফ সাইট। কারণ মেলোডি মানে যেটা কানে শোনা যায়, প্লট মানে যেটা চোখে দেখা যায়। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি, এই ফ্রেজটাকে আমরা অল্টারনেটিভলি কিসের এক্সাম্পল বলতে পারবো, এই ফ্রেজটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ আছে, এই ফ্রেজের মধ্যে রয়েছে হাইপারলেজ। বা অল্টারনেটিভলি আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ট্রান্সফার্ড এপিথেট। এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে হাইপারলেজ বা ট্রান্সফার্ড এপিথেট। কেন বললাম বলো? কারণ হিয়ার দ্য প্লট ইজ নট মেলোডিয়াস। ঠিক আছে, মেলোডিয়াস কথাটা এটা বসা উচিত ছিল বিফোর দ্য সং অফ দ্য বার্ড। ঠিক আছে, কারণ এই পাখির যে গানটা, এই গানটা মেলোডিয়াস, প্লটটা থোড়ি মেলোডিয়াস হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে না, যে জায়গায় গাছগুলো আছে, যে জায়গার মধ্যে এই নাইটেঙ্গেল পাখিটা বসে যে জায়গা থেকে গান গাইছে, এই গানটা পুরো চারপাশে নুক অ্যান্ড কর্নার সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং এই গানটা কি করে দিচ্ছে, এই গানটা পুরো জায়গাটাকে মেলোডিয়াস বানিয়ে দিচ্ছে। এই গানটা কি করছে, পুরো জায়গাটাকে মেলোডিয়াস বানিয়ে দিচ্ছে। এম আই রাইট অর রং? তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে। কি বলা হলো, বলা হচ্ছে যে তুমি কি করেছো, তুমি পুরো প্লটটাকে মানে মেলোডিয়াস করে দিয়েছো। ইউ মেক দ্য প্লট কমপ্লিটলি মেলোডিয়াস। ঠিক আছে, অফ বিচ এন্ড গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস। এরপরে প্লটটার বর্ণনা। বিচ এন্ড গ্রিন মানে হলো তোমার গ্রিন বিচ ট্রিজ। আই রিপিট, বিচ এন্ড গ্রিন মানে হলো গ্রিন বিচ ট্রিজ। সবুজ বিচ গাছগুলো রয়েছে, সেই সবুজ বিচ গাছগুলো কোথায় রয়েছে? ইন দ্য প্লট। দ্য প্লট ইজ ফুল অফ গ্রিন বিচ ট্রিজ। ঠিক আছে, বীজ এক ধরনের গাছ। ঠিক আছে, আর এই বীজ গাছ, সবুজ রঙের বীজ গাছ এই প্লটের মধ্যে রয়েছে। সেই প্লটের এই গাছের মাঝে হয়তো নাইটিঙ্গেল পাখিটা রয়েছে এবং তার গান সে গাইছে, এবং সেই গান শোনার পরে কি হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা মেলোডিয়াস হয়ে যাচ্ছে। শ্যাডোজ নাম্বারলেস, ঘুরিয়ে পড়ো, ইনভার্সন আছে অল্প, নাম্বারলেস শ্যাডোজ, অজস্র গাছ আছে, সেই গাছের ছায়া পড়েছে। ঠিক আছে, পুরো অগণিত ছায়া আমরা মাটির উপর দেখতে পাচ্ছি। এই যে প্লটটা, এই প্লটের মাটির উপর অগণিত ছায়া দেখতে পাচ্ছি। এই নাইটিঙ্গেল কিসের গান গাইছে? সিঙ্গেস্ট অফ সামার। সামার ইজ দ্য সিম্বল অফ হ্যাপিনেস। ঠিক আছে, এই নাইটিঙ্গেল কিন্তু অন্য কিছুর গান গাইছে না। সিঙ্গেস, সিঙ্গেস মানে ইউ আর সিঙ্গিং বা ইউ সিং, বাট দ্য নাইটিঙ্গেল সিংস। সো দ্য নাইটিঙ্গেল সিংস দ্য সং অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ। ইন ফুল থ্রোটেড ইজ, এই যে ফুল থ্রোটেড ইজ, এর মানে কি? ইজ মানে কমফোর্ট, ইজ মানে, ঠিক আছে, মানে যে গানটা গাইতে নাইটিঙ্গেলকে কোনো ইফোর্ট দিতে হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছো? তোমাকে যদি গাইতে হলে ইফোর্ট দিতে হয়, তার মানে কি, গাওয়ার যে কাজটা, এই কাজটার সাথে তুমি অতটা স্পন্টেনাসলি কানেক্টেড নও। কিছু কিছু লোক আছে যারা দেখবে ছবি যে কোনো টাইম এঁকে দেবে, যারা গান যে কোনো টাইমে গেয়ে দেবে। এদের কাছে মানে গান গাওয়াটা কি, এটা একটা যেন একটা স্পন্টেনাস ব্যাপার। তো নাইটিঙ্গেল কি করছে, নাইটিঙ্গেল যেন সেই গ্রীষ্মকালের গানকে গাইছে। ঠিক আছে, গ্রীষ্মকালের গানকে গাইছে মানে আনন্দের গানকে গাইছে। কেমন ভাবে গানকে গাইছে? ফুল থ্রোটেড। এখানে ফুল থ্রোটেড মানে কি, এখানে গলা খুলে গাইছে। নাইটিঙ্গেল কেমন ভাবে গানটাকে গাইছে? ফুল থ্রোটেড। ফুল থ্রোটেড মানে গলা খুলে গাইছে, লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে গাইছে। তাই ফুল থ্রোটেড মানে ইন এ লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়ে। ইজ মানে উইথ কমফোর্ট, আনন্দের সাথে নাইটিঙ্গেল গান গাইছে। কিসের গান গাইছে? সামারের গান গাইছে। ঠিক আছে, এই গেল স্টেঞ্জা 1। পরের ভিডিওতে আমরা স্টেঞ্জা 2 থেকে সামনের দিকে নিয়ে যাব। টিল দেন, গুড বাই।